নমস্কার। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। লাইভের বিষয় শিরোনাম, লাইভের শিরোনামে দেওয়া রয়েছে 26,000 ছাঁটাই, দুর্নীতির নেপথ্যে সুপার নিউমারারিকে কেন্দ্র করে যে ঘোটালা, সেই ঘোটালার ব্যাপারে আরও কিছু চমকপ্রদ ভাবনা এবং বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। প্রথমেই জানাম যে শোনা যাচ্ছে কি না। যদি ডিস্টারবেন্স হয় তাহলে আমাকে লাইভ কেটে আরও একবার আসতে হবে, মাইকের সমস্যা হতে পারে। তো প্রথমেই আরও একটি বিষয় জানাই, যারা রাজনৈতিক দলকে নিয়ে হৃদয়ে জায়গা দিয়ে, মগজে জায়গা দিয়ে বদ্ধপরিকরভাবে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছেন বা টিকিয়ে রেখেছেন, বা ভক্ত রয়েছেন, বা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে খপ্পরে বলুন, ভালোবাসায় বলুন আটকে রেখেছেন, তারা এই লাইভটি শুনবেন না। আর যদি শোনেনও তাহলে শক পাবার জন্য তৈরি থাকুন, কারণ আপনার প্রিয় রাজনৈতিক দল, সে যে দলই হোক না কেন, ভেতরে ভেতরে কী কার্যকলাপ ঘটছে সব কিছুর তো লিঙ্ক হয় না। কিন্তু আমি যে তথ্যগুলো সামনে আনবো এবং পর্যবেক্ষণ সমগ্র বিশ্বজুড়ে, প্রতিবেশী বাংলাদেশ এবং আমাদের অন্যান্য রাজ্যে যা ঘটছে এই মুহূর্তে, তাকে সামনে রেখে আপনাদের ভাবতে হবে। আর অনুগ্রহ করে ব্যক্তিগত আক্রমণ, গালিগালাজ করবেন না, কারণ আমি জানি অনেকেই আবার এরকমও চিন্তাভাবনা করছেন যে এই প্যানেলটা বাতিল হলে স্বচ্ছ নিয়োগ হবে। অনেকে এসএসসি দেওয়ার জন্য বসে আছেন এমএড করে, বিএড করে। তারা এটা ভাবতে চান না যে তারা নিজেদের শকুন বলে ভাবছেন হয়তো নিজের মনে মনে, যে গরু মরলে তারপরে আমরা ভালো মন্দ খাবো, ভোজ করব। কেন ইনক্লুসিভভাবে ভাবা যায় না? কিন্তু সিস্টেমটা এমন করে দেওয়া হয়েছে, এমনভাবে মিডিয়া ভাবাচ্ছে, এমনভাবে শোরগোল তোলা হয়েছে যে এই 26,000 জনের চাকরি যেতেই হবে, নইলে নতুন নিয়োগ, স্বচ্ছ নিয়োগ করা যাবে না। তাই একাংশ যুবক যুবতীদের একাংশ, তাঁরা মনে প্রাণে চাইছেন এই সব শিক্ষকেরা নির্বাসিত হন, তারা চলে গেলে আপদ বিদায় হবে, আবার নতুন করে এসএসসিতে বসবো, আবার চাকরি হবে। অর্থাৎ একটা স্বার্থপর চিন্তা ভাবনা। তো স্বার্থপরতা তো আমাদের হাড়ে মজ্জায় রয়েছে, এবং তাতে অন্যের সর্বনাশ চেয়ে নিজের আখের গোছানোর ব্যাপারটাও রয়েছে, সবার ক্ষেত্রে না হলেও। এই কারণেই অনেকে এই যে রকম বিরূপ মন্তব্য করছেন, আমি বুঝতে পারি। হয় তারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছেন বা অপেক্ষায় আছেন কোনো সুযোগ সুবিধে পাবার, যে দল বা কিছু হলে তাদের শিকে ছিঁড়বে, অথবা এই রকমের কেউ আছেন যারা ভাবছেন এই প্যানেল বাতিল হয়ে গেলে তাদের শিকে ছিঁড়বে এবং তারা এসএসসির মাধ্যমে আবার নতুন করে আগের মতো স্থায়ী চাকরি পাবেন। আমাদের আবার বলি, এমন স্বপ্ন দেখবেন না। শিক্ষকতার পদে, স্থায়ী পদে আর কোনো দিন কোনো নিয়োগ হবে না। অধমের কথা লিখে রাখুন। বিশ্বাস না হলে ভিডিওটি সেভ করে রাখুন। আর যারা আমার নিয়মিত পাঠক, তারা বহু আগেই তারা জানেন আমি এ বিষয়ে বহু আলোচনা করেছি, লিখেছি, বইপত্রে আলোচনা করেছি, পোস্টে আলোচনা করেছি, ভিডিওতে আলোচনা করেছি। শুধু তাই নয়, স্থায়ী সরকারি পদেও একদম টপ লেভেলের কিছু কিছু পদ ছাড়া কেরানি বলুন, পুলিশ বলুন, সমস্ত ডিপার্টমেন্টেই সরকারি নিয়োগ প্রায় শূন্য হয়ে যাবে। হ্যাঁ, তাই এরকম এ জাতীয় স্বপ্ন না দেখাই ভালো। যদি আপনার সময় থাকে, অর্থ অপচয় করার সুযোগ থাকে, আলাদা কথা। এবার প্রসঙ্গে আসি। আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে তুলকালাম পরিস্থিতি। পুলিশের লাঠিচার্জ, চাকুরিহারা অসহায় বেকার যুবক যুবতী, তারা কসবায় ডিআই অফিসে গিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছেন। উত্তেজিত হয়ে যান, স্বাভাবিক, অনেকে কান্নাকাটি করছেন
ভেঙে পড়েছেন। যদিও অফিসিয়ালি ওই যে মাননীয়াও বলেছেন টার্মিনেশন লেটার তারা পাননি, এখনও কোনো কিছু ঢোকেনি, কিন্তু ওই যে আদালত বলেছে। পাশাপাশি কিছু সংগঠন এবং রাজনৈতিক দল এবং মিডিয়া এমনভাবে ব্যাপারটা প্যানিক তৈরি করছে যাতে করে আরও বেশি করে এই সব শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যাদের এই 26,000-এর মধ্যে বা 25,753 জনের মধ্যে যারা আছেন তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন এবং এরকম উত্তেজিত আচরণ করছেন, ফাঁদে পা দিচ্ছেনও বলতে পারি আর কি। অনেকেই স্কুলে যাচ্ছেন না, আমার কাছে খবর আছে, স্কুলে না গিয়ে শিক্ষা ভবন ঘেরাও টেরাও করছেন। আমি আবার বলছি, অফিসিয়ালি আপনাদের চাকরি কিন্তু এখনও যায়নি, প্রসেস হতে পারে বড় জোর, এখনও যায়নি। তাই কে স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না সেটা না দেখে নিজেরা স্কুলে যান, নইলে কিন্তু রাজনৈতিক এই যে কাজিয়া চলেছে, আমি আসছি রাজনৈতিক কাজিয়া কি শুরু হয়েছে এবং তারপরে নেপথ্যে কি আসছে এবং সুপার নিউমারারি যে বিষয়টি সেটির নেপথ্যে আসলে কি মাননীয়া কি ভেবে করেছেন, সমস্ত রাজনৈতিক দলের এখানে আঁতাত আছে কি না, নেক্সাস আছে কি না, এই সমস্ত বিষয়ে আপনাদের সামনে পর্যবেক্ষণ রাখব, ধৈর্য ধরে শুনবেন। প্রথমত দেখুন আরজি কর, আপনারা তো জানেন আরজি কর, সেখানেও অভয়া আসল নাম তো নয়, আপনারা জানেন, তাকে কেন্দ্র করে যে ব্যাপক রকম প্রতিবাদ বিক্ষোভ, রাত জাগার কর্মসূচি, রাত দখলের কর্মসূচি হয়েছিল, তাতে করে কি অভয়া সত্যিকারের বিচার পেয়েছে? পাবে না, আমি বহু আগেই বলেছিলাম। এ বিষয়েও আরজি কর ইস্যুতে আমার বেশ কিছু ভিডিও ইউটিউবে আছে, শুনলেই বুঝতে পারবেন আমি যা যা বলেছি সবই মিলে গেছে। প্রকৃত অপরাধীরা কি শাস্তি পেয়েছে? পায়নি। ওই ধনঞ্জয়কে যেমন বানানো হয়েছিল তেমনই দেখবেন কাজের সময় আমাদের ওরা লোকাল ট্রেনেও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, প্ল্যাটফর্মেও লাগিয়ে দিয়েছে। আপনি কোনো রেস্তোরাঁতে খেতে যান, সেখানেও সিসিটিভি ক্যামেরা দেখতে পাবেন। অর্থাৎ ইঁদুর আরশোলা চুনোপটি ধরবার জন্য বা নজরে রাখবার জন্য ওরা এসব করে রাখে, কিন্তু রাঘব বোয়ালরা যখন কার্যকলাপ করে তখন সিসিটিভি ফুটেজই পাওয়া যায় না, যায় কি? তাহলে আরজি করের এই যে ঘটনাটা, অভয়া নির্মমভাবে ধর্ষণ এবং খুন, এটা ভেতরের কাজ, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, ইনসাইড জব। যেমন করে এই যে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি, সেটাও ভেতরের কাজ, ইনসাইড জব। উদ্দেশ্য কিন্তু একই, বেসরকারিকরণ, গ্রেট রিসেট, নিউ ওয়ার্ল্ড অর্ডার। এখনও বুঝতে পারেননি? আসছি, দুটোকে আমি রিলেট করে আপনাদের সামনে আগে উপস্থিত করি, তারপরে আন্তর্জাতিক প্রেক্ষাপটটা আপনাদের সামনে রাখে। যারা শুনছেন আমার লাইভ তারা বেশিরভাগই শিক্ষিত মানুষ, যারা ভাবতে চান, শিক্ষক আছেন, পাঠক আছেন, সহযোদ্ধা আছেন, তারা ভাববেন। আমি বলছি বলে নয়, আমি কিছু জানালা খুলে দিচ্ছি, সেই জানালা দিয়ে আপনারা যা দেখতে পাবেন সেটাকে নিয়ে ভাববেন, কারণ এই সিস্টেমটা কিন্তু আপনারা বানাননি। এই সিস্টেমটা আপাদমস্তক ধনতান্ত্রিক সিস্টেম, জায়নিস্ট সিস্টেম। জায়নিজম ব্যাপারটা কি সেটা গ্রিগরি রাসপুটিনে আমি আলোচনা করেছি। চাহিদা সৃষ্টি করা হয়, চাহিদা যোগানের উপর নির্ভর করে এই ধনতান্ত্রিক অর্থনীতি। আর যখন চাহিদা থাকে, ওদের প্রয়োজন পড়ে, তখনই ওরা চাকরি বাকরি, কী ধরনের চাকরি বাকরি হবে সেটা ওরাই ঠিক করে এবং সেইভাবে নিয়োগের পলিসি ওরাই বানায়। আপনি সরকারি চাকরির জন্ম দেননি, আপনার পিতামহ দেননি, আমার পিতামহ দেননি, ওরা দিয়েছে। রাজনৈতিক দলের জন্মও আপনি দেননি, আমার পিতামহ দেননি, আপনার পিতামহ দেননি। 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টোভিয়াম হিউমের হাত ধরে কংগ্রেস পার্টি আমাদের দেশের প্রথম পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, এটা ব্রিটিশরাই জন্ম দিয়েছিল। আর ব্রিটিশরা তখন জায়নিস্ট শক্তির, ইহুদি শক্তির সবচেয়ে ডান হাত, বড় হাত ছিল তখন ব্রিটিশরা। এখন যেটা অবশ্যই সমগ্র বিশ্বজুড়েই আমাদের সরকারও এখন বড় হাত হয়ে গেছে। সমস্ত রাজনৈতিক দল এবং সরকার এখন এই শক্তির হয়ে কাজ করছে। কিভাবে কাজ করছে আসুন আমি ছোট্ট করে বলে দিই। তাহলে আরজি করে যদি আমরা ফিরে যাই, দেখব আমরা অভয়ার কিন্তু কোনো সুবিচার পাইনি। তাহলে অভয়াকে ব্যবহার করা হয়েছে, বোড়ে হিসেবে ব্যবহার করা হয়েছে।
তাই তো ভেতর থেকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে লোক রামশ্যাম যদু মধু তো তাকে হত্যা করেনি, ধর্ষণ করতে যায়নি। ভেতরের লোক আছে, কোনো ভেতর থেকে কলকাঠি নাড়া হয়েছে, আর তাই সিসিটিভি ফুটেজটা পাওয়া যায়নি। শুধু এখানে ওখানে দৌড়ে গেছিল কেউ একজন, তার নাম আপনারা জানেন, তার ফুটেজটা নাকি পাওয়া গেছে, বাট সেটাও কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। তাই তো এখনও কিন্তু অনেক কিছু আমরা জানি না। ধনঞ্জয় বেলাতেও কিন্তু আমরা জানিনি, জানতে দেওয়া হয়নি, এখন আমরা জানতে পারছি। তাহলে কি কার লাভ হলো? অভয়া বিচার পেল না, যারা রাত জাগতে গিয়েছিলেন, প্রতিবাদে সামিল হয়েছিলেন, তারাও বিচার পেলেন না। যারা সহমর্মী ছিলেন, সহানুভূতি এবং প্রতিবাদী মানুষ, তারাও বিচার পেলেন না। লাভটা কার হলো? লাভটা হলো বেসরকারি স্বাস্থ্য চিকিৎসা সেবার, নার্সিংহোম, সুপার স্পেশালিটি হসপিটাল। আগে হ্যাঁ, কেন? তথ্য বলছে সেই সময় এই সরকারি হাসপাতালগুলোতে প্রতিবাদের নামে যে অরাজকতা তৈরি করা হয়েছিল, ধর্মঘট, স্ট্রাইক, কাজে যোগ না দেওয়া, এমন একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল, তাতে করে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের উপার্জন, প্রফিট 40% বেড়ে যায়। সেটা খবরেই এসেছে। এ বিষয়ে আমার লাইভও রয়েছে, ইউটিউবে ভিডিও রয়েছে। তাহলে অর্থাৎ বেসরকারিকরণকে আরও বেশি মজবুত করা হলো। এই যে আরজি করের ঘটনা, সেটা তারই একটা প্রক্রিয়া মাত্র। এমন ঘটনা আগামীতে আরও ঘটবে, স্বাস্থ্যক্ষেত্রে ঘটবে, শিক্ষাক্ষেত্রে ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং অবশ্যই গণপরিবহন থেকে শুরু করে সর্বত্র ঘটবে। মূলত এই তিনটের বেসরকারিকরণ, কারণ এসব ক্ষেত্রেই সবচেয়ে বেশি সরকারি কর্মচারী রয়েছে এবং সরকারকে বেশি করে ইনভেস্ট করতে হয়, বিনিয়োগ করতে হয় স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, পরিবহন ক্ষেত্রে। তাই বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার আগে এগুলোকে আগে ব্যবস্থা করে নিতে হবে, লাভজনক করতে হবে বা গুটিয়ে নিতে হবে। আমার দুটি লাইন আছে, আমি বারবার করে ফেসবুকে পোস্ট করি, কি বাগানের দখল নিতে গেলে মালিদের হাতে রাখতে হয়, মালিদের। তারপরে কি হবে? গাছগাছালি ধ্বংস করে দেবে, তারপরে হচ্ছে মালিদের পালা। এখানে মালিক কারা? শিক্ষকরা। শিক্ষকদের হাতে রাখা কেন হয়েছিল? ওই যে 2 বছর বসিয়ে মাইনে দেওয়া হয়েছিল, এটা পরিকল্পিত ছিল, যাতে করে জনগণ থেকে, সাধারণ মানুষের থেকে তাদের বিচ্ছিন্ন করে দেওয়া যায়, একটা ক্ষোভ তৈরি হয়, একটা ঈর্ষা তৈরি হয়। সেটা তারা সফলভাবে করেছে। শিক্ষকরা তখনও বুঝতে পারেননি যে কি হতে চলেছে। তখন আমি বারবার করে অ্যালার্ট করে দিয়েছিলাম যে ভাবা প্র্যাকটিস করুন। ভয়ের মধ্যে থাকলে কিন্তু পরে আপনাদের পালা আসবে। প্রথমে স্কুলগুলোকে বন্ধ করবে, দেখবেন কত হাজার স্কুল গোটা দেশে, শুধু পশ্চিমবঙ্গে নয়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সর্বত্র কত হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। এবং আগামীতে হবে পড়ুয়ার অভাবে এবং শিক্ষক নিয়োগের অভাবে। তারা কোথায় যাচ্ছে? একটা উল্লেখযোগ্য অংশ বেসরকারি অংশে যাচ্ছে, ঘটি বাটি বিক্রি করে যাচ্ছে। অর্থাৎ গাছগাছালি শেষ। গাছগাছালি শেষ মানে বাগান শেষ। এবার বাগানের মালিদের পালা এসেছে, কারণ বাগান এবার বেসরকারি হাতে, মানে প্রমোটারের হাতে চলে যাবে। ওই যে জমি বাড়ি প্রমোটারের হাতে তুলে দেওয়ার আগে ভাড়াটিয়া উচ্ছেদ করতে হয়, আপনারা তো জানেন। ভাড়াটিরা সহ জমি বাড়ি প্রমোটাররা নেয় না, বেসরকারি মালিক নেয় না। আগে বলে আপনারা আগে এইসব ভাড়াটিয়া উচ্ছেদ করুন, তারপরে দেখব। তো এই ভাড়াটিয়া কারা? সরকারি কর্মচারীরা। সেটাও কিছু হবে না, এগুলো বিজ্ঞপ্তি হবে, টাকা পয়সা নেবে। এর মধ্যে কতগুলো টেট হয়েছে, 2022 সালে টেট হয়েছে, নিয়োগ হয়েছে। এগুলো আশায় রাখা, যাতে করে যুব সমাজকে কন্ট্রোলে রাখা যায়, বিক্ষোভ বিদ্রোহ না হয়। আমি আগের ভিডিওতে এই বিষয়ে বলেছি। এবার দেখুন খেলাটা দেখুন। তাহলে করোনার সময় নামে যখন লকডাউন শুরু হলো, তখন করোনার চিকিৎসার নাম করে সরকারি হাসপাতালে অন্যান্য চিকিৎসাগুলোকে পুরো বন্ধ করে দেওয়া হলো। পুরো বন্ধ, শুধু করোনা, আর কিছু নয়, শুধু করোনা।
তাহলে সেই সব রোগী, ক্যান্সার রোগী থেকে শুরু করে যারা মারাত্মক মারাত্মক অসুস্থতায় সেই সময় ভুগছিলেন, তারা কোথায় গেলেন? বেসরকারি হাসপাতালে গেলেন। তারা সেখানে কামিয়ে নিল। করোনা আমলে বেসরকারি হাসপাতাল যে কত হারে কামিয়েছে, কত 100,000 কোটি টাকা কামিয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, তখন থেকেই সূত্রপাত হলো আসলে শিক্ষা গণপরিবহন এবং স্বাস্থ্যকে বেসরকারিকরণের প্রক্রিয়াটা জোরদার হলো। এটা সূত্রপাত কখন হয়েছিল? আসলে সূত্রপাত হয়েছিল, যদি আমরা বলি অফিসিয়ালি, প্ল্যানটা অনেক আগেকার, কিন্তু সূত্রপাত হয়েছিল অফিসিয়ালি 1995 সালে, যখন ভারত WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে স্বাক্ষর করে। তার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অনেকগুলো ক্লজ বা শর্তের মধ্যে প্রধানতম একটি শর্ত হলো বেসরকারিকরণ, অর্থাৎ প্রাইভেটাইজেশন। সরকার শুধুমাত্র কেয়ারটেকারের ভূমিকা করবে এবং ব্যক্তি মালিকদের স্বার্থে আইন বানাবে, কিন্তু আসলে পুরোটা কন্ট্রোল করবে বেসরকারি মালিক, প্রাইভেট মালিক, কর্পোরেট। এটাই হলো WTOর একটা বড় এজেন্ডা। আর সংযুক্তি ধ্বংস, সেলফ এমপ্লয়মেন্ট ধ্বংস, এগুলো তো আছেই। বিগ হাউসকে প্রাধান্য দেওয়া, এসবই আছে, এখানে আলোচনা করছি না। তো সেই মতো কি হলো দেখুন, সেই মতো যেটা ওরা করলো, তা আমি এখানে স্বাস্থ্যক্ষেত্রটা আলোচনা করছি না, এটা নিয়ে আরজি করে যে ভিডিওগুলো বিস্তারিত আছে। আমি শিক্ষাক্ষেত্রে, যেহেতু এটা ভিডিওটা শিক্ষক ছাঁটাই, তো সেই কারণে শিক্ষাক্ষেত্রের উপর মনোযোগটাকে এখানে কেন্দ্রীভূত করছে। এবার আমরা কি দেখলাম, করোনার নাম করে দু বছর স্কুলকে বন্ধ রাখা হলো। অন্যান্য সরকারি দপ্তর খুলে গেল। লোকাল ট্রেনও দীর্ঘদিন বন্ধ ছিল, কারণ ওটাও সরকারি এবং সাধারণ মানুষ ভোগ করে। তাই সাধারণ গরিব মানুষ যে বিষয়গুলোকে ভোগ করে এবং যে বিষয়গুলোকে ব্যবহার করে, সেগুলোকে সবচেয়ে বেশি বন্ধ রাখা হয়েছে। খেয়াল করে দেখবেন, 1 নম্বরে স্কুল শিক্ষা সরকারি। বেসরকারি স্কুলগুলো কিন্তু খুলে গেছে, ভেতরে অনলাইন ক্লাস চলেছে এবং ওরা ভেতরে ক্লাস নিয়েছে, এই নিয়ে আমরা জানি। কিন্তু সরকারি স্কুলের অনলাইন ক্লাস মানে কি জানেন না জানেন সেটা আপনারা ভালো করে জানেন, কি পরিষেবা কতটুকু দেওয়া গেছে। অর্থাৎ টার্গেটটা ছিল সরকারি স্কুল, সরকারি শিক্ষা ব্যবস্থা। আর তাতে করে কি হলো দেখুন, শিক্ষকদেরকে বসিয়ে মাইনে দেওয়া হলো, যাতে করে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। এমনিতেই তো জানেন যে শিক্ষকদের মাইনে বাড়িয়ে দেওয়ার পরে একটা তথাকথিতভাবে, সবাই না হলেও একটা শ্রেণীর মানুষ চাকরিটাকে লোভনীয় বলেই তারা কিন্তু শিক্ষক হওয়ার চেষ্টা করেছেন বা হয়েছেন। শিক্ষাকে ভালোবেসে শিক্ষা দেব, শিক্ষক হব, মানুষ গড়ব, আমি মানুষ গড়ার কারিগর, এমন ভেবে কিন্তু সিংহভাগই এই চাকরিতে আসেননি। তা লোভনীয় ব্যাপারটা ছিল। তখনই আমি বুঝেছিলাম, যখন SSC চালু হলো, যে শুরু যখন হলো তো এখনটা শেষ হবেই। তো যাই হোক, এবার দেখুন কিভাবে শেষটা হলো, ঘন্টাটা কি করে বাজলো। ওরা প্ল্যান করেই রেখেছিল যে সবচেয়ে বেশি মাইনে যায় দেখবেন শিক্ষা খাতের, সরকারি শিক্ষা খাতের 80% রাজ্য কেন্দ্র মিলেই বলছি আমি, মাইনে বা স্যালারি খাতে ব্যয় হয় শিক্ষকদের বা শিক্ষা কর্মীদের স্যালারি খাতে ব্যয় হয়। এটাও প্রাইভেট, যেটা এই নতুন বিশ্ব ব্যবস্থায় একদমই ওরা চাইছে না, কারণ এগুলো সবই বেসরকারি হাতে যাবে। তাহলে কি করে এটাকে আস্তে আস্তে শেষ করতে হবে? একবারে তো শেষ নয়। একটা বটগাছকে, এত বড় বটগাছকে একবারে তো কেটে ফেলা যায় না, সম্ভব নয়, আর মানুষ সেটা দেখে ফেলবে। তাই বিভিন্ন কায়দায় শুকিয়ে মারতে হবে, বিদ্বেষ তৈরি করে, উচ্চশ্রী ঘোটালা করে, উচ্চশ্রীও সামনে আসবে দেখবেন এক এক করে, নিয়োগ বন্ধ করে, এবং শিক্ষকদের সম্পর্কে কিছু শিক্ষক তো অবশ্যই নেতিবাচক কাজকর্ম করেন, তাদেরকেই হাইলাইট করে পুরো শিক্ষক সমাজকে একটা ভিলেন বানিয়ে দেওয়া, খলনায়ক বানিয়ে দিয়ে সরকারি ব্যবস্থায় পড়াশোনা হয় না, এবং শিক্ষকদের একাংশ বা উল্লেখযোগ্য অংশ তাঁরাও তাদের সন্তানদের যে প্রাইভেট স্কুলে পড়ান, কারণ বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, এমন একটা আওয়াজ তুলে মাইন্ডসেট তৈরি করে মিডিয়াকে দিয়ে এই সমগ্রভাবে এমন একটা বাতাবরণ তৈরি করা হলো, যাতে করে বটগাছটাকে একটু একটু করে শুকিয়ে মেরে ফেলা যায়। শিক্ষকরাও অদ্ভুতভাবে তারা মনে করেছিলেন যে আমার সন্তান সন্ততি বেসরকারি স্কুলে পড়বে, কোনো সমস্যা নেই, আমার সরকারি চাকরিটা থাকবে। এই যে একটা চিন্তাভাবনা, এই জায়গাটা অবশ্যই
তারা ভাবেননি বা পরিস্থিতি তাদেরকে সেইভাবেই ভাবতে বাধ্য করেছে, বা তারা এতটা তলিয়ে ভাবেননি এটা আসলে ফাঁদ, এটা একটা ট্র্যাপ। কীরকম? তাহলে এটা শুরু হলো। তারপরে কি দেখবেন, 2 বছর বন্ধ ছিল, তারপরে গ্রীষ্মের ছুটি বাড়ানো শুরু, অর্থাৎ কারণে অকারণে স্কুলগুলোকে যত বেশি করে বন্ধ রাখা যায়, যাতে করে অভিভাবকরা বীতশ্রদ্ধ হয়ে সন্তান সন্ততিকে স্কুল থেকে ছাড়িয়ে সামান্য সামর্থ্য থাকলেও বেসরকারি স্কুলে ভর্তি করে দিয়ে পড়ুয়ার অভাবে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া যায়, সেই পলিসি নেওয়া শুরু হলো। 2 বছর বন্ধ গেল, তার সঙ্গে বিভিন্ন ছুটি ছাটা বাড়িয়ে, গ্রীষ্মের ছুটি বাড়িয়ে, অমুক ছুটি বাড়িয়ে, তমুক ছুটি বাড়িয়ে, মিড ডে মিলের বিভিন্ন ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে, পড়াশোনাটাকে কম গুরুত্ব দিয়ে, প্রাইভেট স্কুলে মিড ডে মিলের জন্য এত সময় বরাদ্দ হয় না তো? প্রাইভেট স্কুলে মিড ডে মিল হয় না। তো যাই হোক, অর্থাৎ আমি তোমার ভালো চাই, মর্ত্য সেন এটা প্রস্তাব দিয়েছিলেন, আপনারা জানেন। তিনি তো নোবেল পেয়েছেন। কেন পেয়েছেন এ বিষয়ে আমার ভিন্ন ভিডিও আছে। শাসক শ্রেণীর ন্যারেটিভকে সমর্থন না করলে, তাদের কাজে না রাখলে প্রভুরা পুরস্কার দেয় না। আপনি যদি প্রভুকে চটান, তার বিরুদ্ধে যান, আপনার প্রভু, মানে আপনি যদি চাকর হন কোনো বাড়িতে, আপনার প্রভু আপনাকে পুরস্কার দেবে না। খুব কমন ব্যাপার। তাহলে মিড ডে মিলটাকে ঢুকিয়ে দিয়ে শিক্ষাকে আরও একটা স্টেপ, মানে স্কুল মানে হলো ওই খাওয়া দাওয়া, রেশন দোকান, এবং শিক্ষকদের সেই কাজে ব্যস্ত করে দিয়ে পড়াশোনাটাকে একেবারে সেকেন্ডারি বানিয়ে দিয়ে ওরা আর একটা ধাপ এগিয়ে গেল। এইভাবেই আস্তে আস্তে ওরা জাল গুটোতে শুরু করলো, এবং তারই আমরা এক্সট্রিম পর্যায়ে এখন দেখতে পাচ্ছি শিক্ষক প্যানেল বাতিল। হ্যাঁ, এবার প্রশ্ন করুন যে এই শিক্ষক প্যানেল বাতিল এটা কেন হলো? আপাতভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দুর্নীতি করেছেন। তার দলের, যেটা আমরা মিডিয়াতে জানতে পাচ্ছি, তার দলের কর্মীদেরকে ঢুকিয়েছেন, স্বজন পোষণ করেছেন, নেপোটিজম করেছেন, এটা আমরা জানি। এবং তার জন্য 6000 অবৈধ নিয়োগ নাকি জানা যাচ্ছে, সুপার নিউমারারি পোস্ট তিনি ক্রিয়েট করেছেন 2022 মে মাসে, যাতে করে তাঁর দলের কর্মীদেরকে বাঁচানো যায়, প্রোটেক্ট করা যায়, এরকমই অভিযোগ এসেছে, যেটা অবশ্যই মানুষ ভালো চোখে দেখছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর আগে কি বেআইনি নিয়োগ হয়নি? আগে যখন গভর্নিং বডির মাধ্যমে, ম্যানেজমেন্ট মাধ্যমে যখন স্কুলগুলোতে নিয়োগ হতো, তখন কি টাকা পয়সার লেনদেন বা পার্টির মুখ দেখে নিয়োগ হয়নি? আলবাত হয়েছে, বহু হয়েছে স্কুলে এরকম বহু নিয়োগ হয়েছে, আমরা জানি। এবং এই কারণেই মানুষ অনেকে বীতশ্রদ্ধ। বেসিক ট্রেনিংয়ে কারা চান্স পেত প্রাইমারিতে, এবং তাদের বেসিক ট্রেনিং করা মানেই চাকরি, সেটা কাদের কোন রাজনৈতিক দলের সৌজন্যে সেটা হতো, সেটাও আপনারা জানেন। তো তাহলে বেআইনি নিয়োগ নতুন কথা নয়, কিন্তু খেলাটা দেখুন খেয়াল করে। তখন বেআইনি নিয়োগ হতো, কিন্তু সবাইকে প্যানেল ধরে কি ক্যান্সেল করা যেত? তেমন কোনো প্যানেল তৈরি হতো শিক্ষকতার ক্ষেত্রে? আমি শিক্ষকতার ক্ষেত্রে যেহেতু আলোচনা করছি, তাই শিক্ষকতার ক্ষেত্রটাকেই রাখছি। প্যানেল তৈরি হতো কি? হতো না। তাহলে একবারে 26,000, একবারে 25,000, একবারে 20,000 নিয়োগ করাও যেত না, সম্ভব হতো না। বিভিন্ন স্কুলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে নিয়োগ হতো, তাই তো? সেখানে অবশ্যই স্বজন পোষণ হতোই, বেশিরভাগ ক্ষেত্রেই হতো, যেটা আমরা জানি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো স্বচ্ছ নিয়োগ হতো, বেশ। কিন্তু এই রকম প্যানেল অনুসারে হতো কি? হতো না। তাহলে কি দাঁড়ালো দেখুন। এই যে আমরা প্যানেল বাতিলের খেলাটা দেখতে পাচ্ছি, এর সূত্রপাতটা কারা তৈরি করেছিল? আগের সরকার। হ্যাঁ, যারা গভীরে ভাবেননি তাদের বলছে, এটা পুরো পরপর গুটি সাজানো আছে। রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল দিয়ে এই ক্যাপিটালিস্ট যারা শ্রেণী, যারা দেশ চালাচ্ছে, পৃথিবী চালাচ্ছে, ব্যাংকিং ব্যবস্থা চালাচ্ছে, যারা অর্থনীতি যারা কন্ট্রোল করছে, সেই জায়নিক শক্তি সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন স্পেশাল সিলেক্টিভ টাস্কে ব্যবহার করে। তাহলে তখন এসএসসি চালু হলো, যখন প্যানেল তৈরি হলো, যখন হাজার নিয়োগ যখন শুরু হলো প্যানেল অনুযায়ী, তখন থেকেই প্যানেল বাতিলের ক্ষেত্র তৈরি হয়ে গেল। অর্থাৎ যতক্ষণ দরকার ওরা নেবে, তারপরে যখন দরকার হবে না তখন ছাঁটাই করে বিদায় করে দেবে
অর্থাৎ একটা সময় ছিল ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হতো, স্বচ্ছ হোক অস্বচ্ছ হোক হতো। সেটাকে কি এইভাবে একবারে এক কলমে বন্ধ করে দেওয়া যেত না, সম্ভব ছিল না। তাহলে কি হলো, টোটাল কন্ট্রোলের এজেন্ডা হিসেবে প্যানেল তৈরি করে এসএসসি তৈরি করা হলো, একটা বডি তৈরি করে পুরো শিক্ষক নিয়োগের ব্যাপারটা শাসক শ্রেণী বা শাসক দলের হাতে গেল, আসলে গেল ধনতান্ত্রিক শক্তির হাতে, যারা রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করে। ব্যাপারটা তাই। তারপরে কি হলো দেখুন, সঙ্গে সঙ্গে প্রচুর নিয়োগ হয়ে গেল। এবার অনেকে সাদা চোখে যারা দেখছেন তারা ভাবছেন, বাহ, অমুক দল সিপিএমের আমলে তো এত এত নিয়োগ হয়, সিপিএম এলে আবার এরকম নিয়োগ হবে, বাহ, দারুণ দারুণ। ব্যাপারটা তা নয়, কিন্তু ব্যাপারটা ওই রকম নয়। এখন যে দলই থাকুক, এই নতুন বিশ্ব ব্যবস্থায় করোনা প্যান্ডেমিককে সামনে রেখে, একটা ফেক প্যান্ডেমিক যাকে বলি আমি, সেটাকে সামনে রেখে, এটার উদ্দেশ্য ছিল সরকারি ব্যবস্থা প্রাইভেটাইজেশন, একটা অন্যতম উদ্দেশ্য। তো সেইটাকে সামনে রেখে আবহে যারাই ক্ষমতায় আসবেন, যে দলই ক্ষমতায় আসবেন, তারা আন্তর্জাতিক পলিসি, ডব্লিউটিও পলিসি মানতে বাধ্য, কারণ ভারত তাতে সই করেছে এবং পশ্চিমবঙ্গ তার একটা অঙ্গরাজ্য মাত্র। ক্লিয়ার হলো কিছুটা? হয়তো হলো। কীরকম দেখুন, তাহলে ওই সময় যে নিয়োগগুলো হয়েছে, হাজার হাজার লোক, 1 লক্ষ কতজন বলা হয় তথ্যে, আগে বামফ্রন্ট সরকারের আমলে, এটা তখন পলিসি ছিল, আন্তর্জাতিক সম্মতি ছিল, পলিসি ছিল, তাই নিয়োগ করা হয়েছে। এখন পলিসি নেই। আমাদের দেশের সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যাই বলুন, এরা কি স্বাধীন? আমাদের দেশকে সার্বভৌম সাভারেন কান্ট্রি? না 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 না, আমাদের ইউএনও মেনে চলতে হয়, হু মেনে চলতে হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে অনুসারে এখানে লকডাউন হয় এবং আমাদের ভ্যাকসিন গুঁজে দেওয়া হয়, আমাদের শরীরের স্বাস্থ্যের জিম কন্ট্রোল ওরা করছে, ঝুঁকে মেনে চলতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকে মেনে চলতে হয়। আমাদের মাননীয় ওয়ার্ল্ড ব্যাংকের কত টাকা লোন নিয়েছেন সেটা কি জানেন? আগে হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকে মেনে চলতে হয় এবং অবশ্যই ডব্লিউটিওকে মেনে চলতে হয়। আর তাই দেখুন, খেয়াল করে, সেই সময় যখন লকডাউনটা শুরু হলো, সেই সময় আমি একটি প্রবন্ধ লিখেছিলাম, অমৃতসরপত্র 2য় খণ্ডে আছে, আমি ফেসবুকে একাধিকবার দিয়েছি, অনেকে পড়েছেন। সেটা কি? দ্য স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল। স্কুল মারা গেল, মৃত এখন, স্কুল এখন মৃত। স্কুল মৃত মানে শিক্ষক মৃত, শিক্ষককে নিয়ে স্কুল যাবে। কেন বলেছিলাম? যে স্কুলকে আমরা দেখে আসছিলাম সেই স্কুলের আর দরকার নেই, কারণ টেকনোলজি, এআই, নতুন সাবজেক্ট, প্লাস স্কিল বেসড এডুকেশন সিস্টেম, যেটা নতুন বিশ্ব ব্যবস্থায় কায়েম হচ্ছে। দিকে দিকে দেখবেন স্কিল্ড ইউনিভার্সিটি গড়ে উঠছে। বীরভূমে এমনই একটি ইউনিভার্সিটি হয়েছে, স্কিল ইউনিভার্সিটি, আপনারা নেট সার্চ করে দেখতে পারেন। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ নলেজ বেস যে একাডেমিক সিস্টেম ছিল সেটা ভেঙে যাবে। তাই এই স্কুল আর চলবে না, এই শিক্ষা ব্যবস্থা চলবে না। সেখানে নতুন নতুন যে সাবজেক্টগুলো সেখানে ইন্ট্রোডিউস করতে হবে, সেটা এআই বলুন, বিভিন্ন স্তরে কোডিং বলুন, রোবোটিক্স বলুন, বা অন্যান্য যে বিষয়গুলো যা মালিক শ্রেণীর কাজে লাগবে সেগুলো ইন্ট্রোডিউস করতে হবে। তাই এই শিক্ষা ব্যবস্থার দরকার নেই এবং এত এত টাকা দিয়ে শিক্ষক রাখারও দরকার নেই। এবং শিক্ষকদের যে কোয়ালিফিকেশান এখন, যে হিস্ট্রি বলুন বা বিভিন্ন মাস্টার ডিগ্রি, এমএসসি, অমুক তমুক যেসব আছে, তাদেরও দরকার নেই। তাই তাদেরকে এইভাবে স্টেপ বাই স্টেপ তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা আগে থেকেই গৃহীত হলো। তো তারই যে প্রক্রিয়া আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে সরকারি ব্যবস্থাকে যদি না তোলা যায়, লাটে না তোলা যায়, বেসরকারিকরণ মজবুত হবে না। কারণ বহু নেতা এখন বেসরকারি স্কুল খুলে বসেছে, আপনারা জানেন, এবং টপ লেভেলের অনেক কর্পোরেট হাউস এখন জেলায় জেলায় বড় বড় ব্র্যান্ডেড স্কুল বানাচ্ছে। কি যেমন করে স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘট করে অভয়া বিচার পায়নি, কিন্তু প্রাইভেট নার্সিংহোম এবং ব্যক্তিগত যেসব মালিক আছে, বড় বড় সুপার স্পেশালিটি হসপিটালের উপার্জন বাড়িয়ে দেওয়া হয়েছিল, মুনাফা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখনও সেটা অব্যাহত, কারণ সরকারি হাসপাতালের এখন বহু সুবিধা আপনি পাবেন না, কারণ সেখানে
বরাদ্দ কমে গেছে, গ্র্যান্ট কমে গেছে, বা আস্তে আস্তে নামমাত্র থাকবে, শুধু ওই ডেলিভারি, সন্তানদের জন্ম দেওয়া, এইসব কিছু কিছু বেসিক ব্যাপার থাকবে, কারণ সেখানে সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন গুঁজে দেওয়ার ব্যাপারটা জরুরি। গরিব মানুষ টানুষ তারা আর কোথায় যাবেন? কিন্তু টপ গ্রেডের যেসব হেলথ ফেসিলিটি রয়েছে সেগুলো দেখবেন আস্তে আস্তে সরকারি হাসপাতাল থেকে উঠে যাবে, থাকবে না। তো তাহলে সে একটা ক্ষেত্র আমরা দেখতে পেয়েছি শুরু হয়ে গেছে, এবং আরজি কর আন্দোলনের মাধ্যমে আরও তীব্র হয়েছে। এবার এইবার দেখুন শিক্ষকের ক্ষেত্রেও স্কুল বন্ধ, ছুটি বাড়িয়ে দেওয়া, এবং এই যে 26,000 শিক্ষককে আদালতের রায়ে ছাঁটাই করা হলো, শিক্ষাকর্মী, তারা তো অনেকেই এখন স্কুলে যাচ্ছেন না, এবং মিডিয়া ইতিমধ্যেই প্রচার করছে অমুক স্কুলে 7 জন বিজ্ঞানের শিক্ষক, 8 জন বিজ্ঞানের শিক্ষক চাকরি হারিয়েছেন, ছেলেমেয়েরা শিক্ষক পাচ্ছে না, হাহাকার রব, ক্লাস হচ্ছে না, এই রকম প্রচুর খবর আপনারা পাবেন। এতে করে কি হচ্ছে? সেই স্কুলের অভিভাবকরা কি সেখানে আর ছেলেমেয়ে ভর্তি করবেন না। সরকারি স্কুলের কফিনে আরও একটা পেরেক পোঁতা হলো। কফিন তৈরি হয়েই আছে, পেরেক পোঁতা হচ্ছে, আপনারা ফিল করতে পারছেন না। তাহলে এই যে একটা কৌশলে চাকরি কিন্তু অফিসিয়ালি এখনও যায়নি, তাহলে রায়টা কেন বুঝতে পারছেন তো কীভাবে সমস্ত জুডিশিয়ারি, রাজনৈতিক দল সবাই মিলে একসাথে কাজ করছে। তাহলে এই যে এমনিতেই স্কুলের শিক্ষক নিয়োগ হচ্ছে না, ইচ্ছে করে করা হচ্ছে না, বিভিন্ন রকম আইন মামলা টামলা দিয়ে সব নিজেরাই করাচ্ছে। শাসক দল এবং বিরোধী দলের মধ্যে এখানে আঁতাত আছে স্পষ্ট, আমার পর্যবেক্ষণ তাই বলে। সবাই মিলে এটা একসাথে করা হচ্ছে। তো এই অবস্থায় যদি স্কুলে ডামাডোলটা আরও বেড়ে গেল, তারপরে আবার গ্রীষ্মের ছুটি অনির্দিষ্টকাল, তাহলে বুঝতে পারছেন তো যত সংখ্যক ছাত্রছাত্রী এখন সরকারি স্কুলে পড়ে সেটা তো কমতে কমতে তলানিতে ঠেকেছে। এবার আগামীতে সরকারি স্কুলে পড়াশোনাকে ডিসকারেজ করবার জন্য এই যে ঘটনাগুলো আদালতকে কাজে লাগানো হচ্ছে, সিস্টেম কাজে লাগাচ্ছে, সেটা কোথায় কোন পর্যায়ে যাবে সেটা আপনারা অনুমান করুন। তাই আবার বলছি, আপনারা শিক্ষক, স্কুল না বাঁচলে কিন্তু আপনারা বাঁচবেন না। তাই হতাশ হয়ে স্কুলে যাওয়া বন্ধ করবেন না। ওরা চাইছে আপনি তথাকথিত গিয়ে ভাঙচুর করুন, এই করুন সেই করুন, আপনি ভাঙচুর করতে পারবেন? আপনি সুপ্রিম কোর্টের এটাকে বদলাতে পারবেন না। আর এখনও তো কোনো টার্মিনেশন নোটিশ পাননি, মাননীয়ও বলেছেন, তার মতো করে যতটা বলার তিনি বলেছেন, আমিও বলেছি। তাহলে এই সময়ে যদি হতাশায় আপনি স্কুলে না যান, তাহলে আপনার স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে কি আপনাকে ক্লাস করতে বারণ করছে যে স্যার আপনি বেরিয়ে যান, ক্লাস করবেন না? তা তো করছে না। স্কুলের ম্যানেজমেন্ট কি আপনাকে বারণ করছে? তাহলে আপনারা যাচ্ছেন না কেন? আপনারা তো ওদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন যাতে করে স্কুলগুলোকে আরও বেশি করে বন্ধ করা যায়। যোগ্যদের চাকরি থাকবে কি না, সে বিষয়ে আমি এখানে আলোচনা করব। লাইভটা একটু দীর্ঘ হবে, ধৈর্য ধরে শুনুন। ব্যাপারটা এতটাই ভেগ বানিয়ে দেওয়া হয়েছে, ব্যাপারটা যোগ্যদেরও কপালে যে খাড়া আছে সেটাও আমি এখানে বলছি কেন। তো যাই হোক, আপনারা অনুগ্রহ করে স্কুলে যান। মনে করুন না, আপনারা তো শিক্ষক, একটু ত্যাগ করুন স্কুলের সাথে। স্কুল বাঁচলে আপনারা বাঁচবেন, নইলে স্কুলগুলো সেশন তো বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, কি টাইমিংটা দেখুন, খেয়াল করুন, গভীরে যান, নিজের পায়ে নিজে কুড়ুলটা মারবেন না। এখনও অফিসিয়ালি আপনাদের চাকরি আছে, এখনও রিভিউ বাকি আছে সুপ্রিম কোর্টে, এখনও অনেক কিছু আছে। তো যাই হোক, এবারে আসছি আমি কিছু এর মধ্যে যা ডেভেলপমেন্টগুলো হলো সে ডেভেলপমেন্টগুলোতে আগে দেখে নিই, তারপরে আমি কিভাবে একটা ভেতর থেকে যোগসাজশ ইনসাইড জব সেটাও আমি আপনাদের সামনে আনবো, আমার ভাবনা আপনাদের সামনে আনবো, যাতে করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেন। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে
বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ মিছিল বের করেছে, সবাই যোগ্যদের হয়ে কথা বলছে অবশ্যই, এমনকি মাননীয়াও যোগ্যদের হয়েই বলেছেন যে যোগ্যদের ব্যাপারটা আগে দেখবেন, অযোগ্যদেরটা পরে দেখবেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বিজেপিও আমরা দেখছি বিক্ষোভ টিক্ষোভ দেখিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, যিনি বিচারক ছিলেন, যিনি প্রথম প্যানেল ক্যান্সেলের কাণ্ডারি হিসেবে, আমি যদ্দূর মনে হয়, ঢাকিসহ বিসর্জনের যে প্রবাদ প্রতিম উচ্চারণটা তিনি করেছিলেন 2016 প্রাইমারি প্যানেলের ব্যাপারে, বাতিল করার ব্যাপারে তিনি বলেছিলেন, 2022 সালের ঘটনা আমার যদ্দূর মনে পড়ে, তিনি এই সব বাক্যটি উচ্চারণ করেছিলেন। তো ঢাকিকে অবশ্যই এখানে চিফ মিনিস্টারকেই বোঝানো হয়েছে, তাকে সহ বিসর্জন, অর্থাৎ মানে পুরোটাই আর কি করবেন তিনি, এমন একটা স্বপ্ন। আমার তো তাই মনে হয়েছে ঢাকি তাহলে কে। কিন্তু ঢাকি অবশ্যই আন্তর্জাতিক শক্তি, এবং সেই ঢাকির দ্বারাই যে তিনিও পরিচালিত বেসরকারি কর্পোরেট হাউস, যারা জায়নিস শক্তির ডাইরেক্ট প্রতিনিধি, তাদের দ্বারাই যে তিনিও পরিচালিত, সেটা আমরা কীভাবে দেখব? ইন্টারেস্টিং, দেখুন, খেয়াল করে দেখুন। তিনি রায়টা দিলেন, পুরো প্যানেল বাতিল করতে হবে, শুরু করলেন। তারপরে তিনি কি করলেন, 2024 এরকম সময় মার্চ মাসে তিনি পদত্যাগ করলেন বিচারকের পদ থেকে, তথ্য তাই বলছে। 5ই মার্চ সম্ভবত, 7ই মার্চ, মাত্র 2 দিনের মাথায় তিনি বিজেপিতে যোগ দিলেন। এটা কি হঠাৎ করে 2 দিনের মধ্যেই তার মধ্যে কাজ করেছে, না আগে থেকেই তার মধ্যে ইচ্ছে ছিল? মানে যখন তিনি রায়টায় দিচ্ছিলেন তখন কি তিনি বিজেপি মাইন্ডেড ছিলেন, না বিচারক মাইন্ডেড ছিলেন? বিচারকদের তো রাজনৈতিক বায়াস থাকার কথা নয়, তাই তো আমরা জানি রাজনৈতিক দলের প্রতি বায়াস থাকা উচিত নয়। তো 2 দিনের মধ্যেই কি তার পরিবর্তনটা এলো যে তিনি একটা বিশেষ রাজনৈতিক দলে যোগ দিলেন? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে, তাই না? মানুষের তো যেমন দুখানা জন্ম আছে, আপনি আবার ব্রাহ্মণ দ্বিজ, ওই অর্থে কিন্তু বলছি না, ব্রাহ্মণরা দ্বিজ বলা হয়, আমি ব্যাপক অর্থে বলেছি। এই যেমন ধরুন আপনার আমার জন্ম, যখন আমরা পৃথিবীতে মানে ভূমিষ্ঠ হলাম মাতৃজঠর থেকে, সে একটা জন্মদিন আমরা বলি, কিন্তু যেদিন ফার্টিলাইজেশন হয়েছিল ডিম্বাণু শুক্রাণুর ভেতরে ভেতরে, তাই তো, ভেতরে, সেটা বাইরে দেখা যায় না, সেটা ভেতরে, তো সেদিনও তো একটা ধরনের জন্মদিন আমাদের, তাই নয় কি? সেটা অদৃশ্য। তো এরকমভাবে দেখতে গেলে মানুষেরও 2টো জন্মদিন আছে। তো তেমন করে এই যে বিজেপি কেউ একজন জয়েন করলো, সে যেদিন জয়েন করলো সেদিনই তার একটা বিজেপি জন্ম হলো, বা টিএমসিতে জয়েন করলো, টিএমসি জন্ম হলো, বা সিপিএমে জয়েন করলো, সিপিএম জন্ম হলো। কিন্তু সেটা কি সেই দিনই হলো, না ভেতরে ভেতরে ফার্টিলাইজেশনটা হয়েছিল 2-3 মাস আগে বা 4 মাস আগে, আলাপ আলোচনা যে হ্যাঁ আমি এরকম একটা রায়টায় দেব, বা এরকম একটা কাণ্ড ঘটাবো, ঘটিয়ে আমি আপনার দলে যাব? এমনটা কি অস্বাভাবিক, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে, আমাদের তৃতীয় বিশ্বে? আমি ভাবতে বলছি। তারপরে কি হলো দেখুন, জুন মাসে মাত্র, তারপরে ইলেকশন, তিনি একদম সময় বুঝে জয়েন করেছিলেন। তারপর তমলুক থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়ে এলেন দিব্যেন্দু অধিকারীর জায়গায়, যদ্দূর আমি জানি। 24শে জুন, মাত্র কয়েকটা মাস, মানে ওরকম জুন মাস আর কি, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, 2-3 মাসের মাথায় তিনি এমপি হয়ে গেলেন। এটা কি কাকতালীয় ঘটনা বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় না। আমি জটিল কুচক্রী মানুষ, আমার ভেতরে ভেতরে বড় বেশি মানে জিলিপির পেঁয়াজ, বুঝলেন তো? আমি ব্যাপারটাকে একদম সাদা চোখে দেখতে পাচ্ছি না। ওই যে জন্মটা, ফার্টিলাইজেশনের ব্যাপারটা আগে হয়তো ওটা হয়েছিল বলে আমার বিশ্বাস। লিঙ্ক চাইবেন না, এটা উপলব্ধি। এবার দেখুন তারপর কি হল, সেই মহামান্য বিচারক জানিয়েছেন যে তিনি এখন আর বিচারক নেই, তিনি এখন সাংসদ, তিনি এসএসসিতে যাবেন, তিনি ওই সিদ্ধার্থ বাবু যিনি এখন দায়িত্বে আছেন তার সঙ্গে দেখা করবেন, এবং তিনি বলেছেন চাকরিহারাদের নিয়ে যাবেন এবং যোগ্য প্রার্থীদেরকে শনাক্ত করা যাবে বলে তিনি মনে করেন, বিশ্বাস করেন সেটা করা যাবে, তাহলে যোগ্যদের চাকরি বহাল থাকবে। খুব সিম্পল ব্যাপার। তো যোগ্যদেরকে শনাক্ত করা সত্যি যাবে না? আলটিমেট অবশ্যই যাবে। যোগ্য বলবো না আমি, ওই যে আইনসম্মত নিয়ম অনুসারে, সিস্টেম অনুসারে যে নিয়োগগুলো হয়েছে, যেটা নন লিস্টেড নয়, মেয়াদ বহির্ভূত নয়, এই রকম নিয়োগ আর কি,
বা যাদের ওএমআর সিট ট্যাম্পার করা হয়নি, এরকম যে আইনসম্মত নিয়োগ তাদেরকে কি করা যাবে না? আলবাত করা যায়। আমার বিশ্বাস এখনকার যুগে এত কিছু অসাধ্য সাধন হচ্ছে, এটা করা যায় না? যায়, যায়, মাননীয়াও পারেন, সবাই মিলেই পারে, এবং এটা সবাই মিলেই করা যাবে আর কি, করা হবে আগামীতে। হ্যাঁ, আবার বিশ্বাস হচ্ছে, দেখতে থাকুন কি কোথায় যায় ব্যাপারটা। তো কিন্তু তিনি যাবেন, একটা ডেভেলপমেন্ট তিনি দেখা করবেন, যে সেই সিদ্ধার্থ যিনি রয়েছেন এখন দায়িত্বে, এসএসসির দায়িত্বে, তাকে নাকি চিফ মিনিস্টার হাত পা বেঁধে রেখে দিয়েছে, তাই তিনি যোগ্যদের তালিকা প্রকাশ করতে মানে আইনসম্মত মানে বৈধদের তালিকা প্রকাশ করতে পারছেন না বলে তিনি অভিমত জানিয়েছেন। অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার অধিকার আছে, তার মতামত, ডেমোক্রেটিক কান্ট্রি, মতামত জানানোর অধিকার আছে। এবং এখন ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে, অযোগ্য মানে অবৈধ নিয়োগ যারা হয়েছেন তারা সবাই তৃণমূলের কর্মী, আর যারা যোগ্য মানে বৈধ তারা তৃণমূল নন আর কি, তারা ভালো, মানে তারা হয় বিজেপি নয় সিপিএমের লোক। ব্যাপারটা ঠাড়ে ঠাড়ে এমন করেই যেন বুঝিয়ে দেওয়া হচ্ছে। কেউ একবারও বলছেন না যে যাদের প্যানেল বাতিল হলো 25,753 জন, তারা মানুষ, কেউ অসহায় মানুষ, কেউ পরিস্থিতির শিকার হওয়া মানুষ, কেউ অবশ্যই লোভী মানুষ, তারা কেউ বাবা, কেউ মা, কেউ দাদা, সবার সংসার আছে, ঋণগ্রস্ত, সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার ব্যাপার আছে তাদের, এগুলো কেউ ভাবছেন না। অযোগ্য মানেই হলো, মানে অবৈধ মানেই হলো তৃণমূল, আর বাকিরা ওরা ভালো, ওরা তৃণমূল নয়। ব্যাপারটা ওই রকম। একটা সময় যখন ছিল, মনে রাখবেন, যখন মাননীয়া তখন বিরোধী পক্ষে, তখন কি বলা হচ্ছিল? সিপিএম মানেই অমানুষ, হারমাদ, বর্বর, আর তৃণমূল মানে একেবারে দারুণ, তাই পরিবর্তন চাই। পরিবর্তন তো পেয়েছেন, দেখতেই তো পাচ্ছেন। রাজনৈতিক দলের উপর নির্ভর করে ভেতর থেকে যদি আমরা ইন্ট্রোস্পেকশন না করি তাহলে এই পরিণতিই হবে। তো এখন তো পেলেন, তাই তো? আসলে প্রতিটি রাজনৈতিক দলকে দিয়ে নির্দিষ্ট কাজ, টাস্ক ওরা করিয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। তাই এসএসসি প্যানেল ওদেরকে দিয়ে করেছিল যাতে করে মাননীয়া এসে প্যানেলগুলোকে ক্যান্সেল করানোর মতো পরিস্থিতি তৈরি করেন। কি মনে হচ্ছে আমি কোন দলের? কোন দল থেকে বেরিয়ে আসুন, কয়কার দন্ত নয় দয়ে ল, কোন দল বেরিয়ে আসুন, তবেই ভাবতে পারবেন। এবার দেখুন, তাহলে ব্যাপক একটা উত্তপ্ত পরিস্থিতি। এবারে আসুন, এই যে দুর্নীতিটা কিভাবে আমরা দেখব? একটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা সবাইকে বলা হচ্ছে, জনগণকে বলা হচ্ছে, মিডিয়াতে বলা হচ্ছে, কি এটা পুরোটাই মাননীয়া মানে মুখ্যমন্ত্রী করেছেন, তার দলের স্বার্থে করেছেন, টাকা নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। এবার 6,000 নাকি সুপার নিউমারারি পোস্ট, বুঝতেই পাচ্ছেন, মানে অযোগ্য বা অবৈধের সংখ্যা নাকি সেরকমই, বা বেশি হতে পারে, বা যাই হোক, মানে ওরকমই আর কি উঠে এসেছে। এবং এই সুপার নিউমারারি পোস্টের ব্যাপারে সঞ্জীব খান্না আমি এটা নিয়ে আগের ভিডিওতে বলেছি, তিনি বলেছেন আইনসম্মত নয়, আইন বহির্ভূত নয়, এটা সংবিধানে আছে, এবং 311 নম্বর ধারা উল্লেখ করে আমি বলেছি এটা করা যায়। কিন্তু এখন যেটা প্রশ্ন আসছে, যে এই যে করা যায় সেটা কিসের, সংবিধানে কি বলা আছে? দলগত কর্মীকে করা যায়, ঢোকানো যাবে? সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করে দলগত কর্মীকে ঢোকানোর জন্য ওটা না, স্কিল। যদি সরকারের পরিচালনা বিজ্ঞানী বলা যাচ্ছে, সেখানে বিজ্ঞানী হোক বা কোনো বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষ হোক, সেরকম মানুষকে, হিউম্যান রিসোর্সকে কাজে লাগানোর জন্য এই জাতীয় পোস্ট ক্রিয়েট করা যেতে পারে, সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করা যেতে পারে, তাই তো? তাই সুপার নিউমারারি পোস্টের উপরেও কিন্তু আবার নতুন করে মামলা বা নতুন করে শুনানি হতে পারে। কারণ কি, ওই অ্যাঙ্গেলটা রয়েছে। সুপার নিউমারারি পোস্টের যে স্পিরিট, সেটা কি এখানে মেনটেন করা হয়েছে? অর্থাৎ দক্ষতার উপর ভিত্তি করে সরকারি পরিচালনার জন্য অত্যন্ত জরুরি কোনো স্কিল, সেই দিকে নজর করে দলবাজি না করে নিয়োগ, এমন শর্তগুলো কি সেখানে রাখা হয়েছে? এই প্রশ্নটা উঠতেই পারে।
তাই সুপার নিউমারারি মানে আইন সংবিধান সম্মত বলে ওটা নিয়ে ব্যাপারটা কিছু হবে না এমন কিন্তু আমি বলিনি। আগের ভিডিও আমার এমনিতে দীর্ঘ হয়ে যায় বলে ওই অংশটা বলিনি, তো এখানে বলে দিলাম। তাই ওটা কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে থাকছে না, ওটা নিয়ে আরও অনেক জল ঘোলা হবে। আচ্ছা, এবারে আসুন যে মাননীয়া এই যে সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করলেন এবং বহু 6,000 যদি বলি বা তারও বেশি কর্মচারী বা এইদিকে বঞ্চিতদের আইনজীবী বলছেন 10,750 এরকম করলেন। এটা কি উনি জানতেন না? মানে ওনার জ্ঞাতসারে হয়নি? ওনার তো কোন গ্রামে কোন পঞ্চায়েত কর্মী আছেন, পঞ্চায়েত প্রধান আছে, তাদের নামও মুখস্থ থাকে। আমি তেমনই জানি। তার স্মরণশক্তি খুবই ভালো এবং অনেক নেতার নাম তিনি গড়গড় গড়গড় করে বলে যান ব্লক ওয়াইজ। তাহলে এবং তাকে ছাড়া কোনো ছোটোখাটো সিদ্ধান্তও কার্যকর হয় না, তেমনই জানি আমি। মানে উনিও নিজেও বলেছেন বিভিন্ন বক্তৃতাতে। তাহলে এত বড় ঘটনা কাণ্ড তিনি জানতেন না এমন হয়? প্রশ্নই আসে না, উনি জানতেন। টাকার লেনদেন হচ্ছে এমনটা কি উনি জানতেন না মনে হয়? সম্ভব? একজন দুজন হলে আলাদা কথা, এত হাজার অবশ্যই উনি জানতেন। এটা কিন্তু আমার উপলব্ধি, আমার বিশ্লেষণ, উনি জানতেন। তাহলে এই যে জেনে শুনে তিনি প্রশ্রয় দিয়েছেন, বারণ করেননি, এটা কি কারণ? শুধু গেটিং না সেটিং? গেটিং মানে গেটিং মানি ফর দ্য পার্টি ফান্ড, আর সেটিং মানে কিন্তু একটা বড় রকমের চক্র যেখানে সমস্ত রাজনৈতিক দল যুক্ত আছে। প্রথমে আসুন গেটিং অ্যাঙ্গেলটা দেখে নেই। গেটিং অ্যাঙ্গেলে আমরা কি বলছি? এটা বাজারে চলছে, অত্যন্ত ভালো রকম চলছে, যে টাকার জন্যই উনি করেছেন, টাকার জন্যই দুর্নীতি করেছেন, চাকরি চুরি করেছেন এবং তার দলের কর্মীদের ঢুকিয়েছেন। এটা প্রচলিত, অর্থাৎ এই দলটাই হচ্ছে সর্বনাশের মূল। এই দলটাকে বিদায় করলে আবার আগের মতো সব নিয়োগ হবে, সব ঠিকঠাক হবে, এসএসসি হবে, শিক্ষক নিয়োগ হবে, সরকারি চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি সব হবে, এটা বলা হচ্ছে। বাস্তবে কি তাই? শুধু টাকার জন্য? আমি তা মনে করি না। খেলাটা অনেক বড়, খেলাটা অনেক বড়। এটা শুধু টাকার জন্য হয়নি, এটা সমস্ত রাজনৈতিক দলের ভেতরে টপ মহলের আলোচনা করে ভেতরে করা হয়েছে। তুমি এই বিরোধী কাস্ট করবে, তুমি এই মামলাটা করবে, এই দল এটা করবে, ওই দল সেটা করবে, একটা র্যাপোতে কাজ হয়েছে। কেন বলুন তো? কারণ এখন নতুন বিশ্ব ব্যবস্থায় সরকারি চাকরিকে কি করে ছাঁটা যায়, এবং নিয়োগ তো বন্ধই হয়ে গেছে, ছাঁটা যায় তার জন্য বিভিন্নভাবে রাজনৈতিক দলকে দিয়ে কাজে লাগিয়ে বিভিন্ন রকমভাবে সেটাকে ওরা ইমপ্লিমেন্ট করছে বিভিন্ন দেশে। যে দেবতা যে ফুলে তুষ্ট। এই যেমন ধরুন প্রতিবেশী বাংলাদেশ, আপনারা কি জানেন ৭৯,০০০ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে? কেন? লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন কেন বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কারণে যে সেখানে নাকি অনেক হিন্দু অ্যাপ্লাই করেছে, এমনটা অভিযোগ। যেখানে যেটা খায় মানুষ, ওখানে ওটা ভালো খায়। তাই হিন্দুদের আবেদনকে ঠেকাতে, পুলিশে হিন্দুদের প্রবেশকে নিষিদ্ধ করতে, ওই কারণে নাকি ওটাকে ওরা আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া করবে। ওই প্রক্রিয়াটা ক্যান্সেল করেছে। কি খেলাটা বুঝতে পারছেন তো? সেই নতুন নিয়োগ প্রক্রিয়া করবে, কারণ হিন্দুরা ঢুকে যাচ্ছে। মানে ওখানে হিন্দু মুসলমানটা ভালো খায়, তো যেখানে যেমন খায় ওখানে আবার আওয়ামী বিএনপিটাও খায়, তবে হিন্দু মুসলমানটা বেশি খায়। ইউনূস সরকার নাকি ভেতরে ভেতরে এরকম করছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। জনকণ্ঠের খবর, বাংলাদেশেরই একটি মিডিয়ার খবর। ইউনূস সরকার নাকি হিন্দুদেরকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করবার জন্য বিভিন্ন পদক্ষেপ করছে, তারই অঙ্গ হিসেবে এটা করা হচ্ছে। কি বুঝলেন? ও দেশে ওটা খায়। আচ্ছা, আর কি খায়? বিএনপি আওয়ামী লীগ খায়। কীরকম? ৩,৫৫৪ বা ৭৫৪ এরকম একটা সংখ্যক পুলিশ কর্মী যারা ইতিমধ্যেই ট্রেনিং নিচ্ছেন, যারা
পূর্বতন সরকারের আমলে নিযুক্ত হয়েছেন, মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এখন ট্রেনিং চলছে, প্রশিক্ষণ চলছে, পুলিশ কর্মীর ট্রেনিং। জানেন নিশ্চয়ই আমাদের লাটবাগানে যেমন পুলিশ কর্মীর ট্রেনিং হয়, তেমন ট্রেনিং চলছে। তাদের নিয়োগ বাতিল করবার জন্য ইতিমধ্যেই বিএনপি দরবার করেছে। কেন? ওই যে বলছে যে আওয়ামী লীগ করে গেছে যাওয়ার আগে, তো ওরা সব হচ্ছে আওয়ামী লীগের লোক, পুলিশে আওয়ামী লীগের লোক ঢুকে পড়বে, ঢুকে দেশটার সর্বনাশ করবে, তাই ওদেরকে বাতিল করে দিতে হবে। কি বুঝলেন? হ্যাঁ, আসল উদ্দেশ্য কি? সরকারি কর্মচারী ছাঁটাই করো, যেখানে যেটা খাবে। এখন জনগণ ভাববে হ্যাঁ তাই তো, আওয়ামী লীগ তো ডেঞ্জারাস, ওই জন্য ওরা দল তৈরি করে, জানেন তো? দেশ তৈরি করে ওরা, দল তৈরি করে ওরা, রাষ্ট্র তৈরি করে ওরা, করিয়ে ডিভাইড অ্যান্ড রুল খেলে, একে অপরের বিরুদ্ধে এক একজনকে লড়িয়ে দেয়। তো জনগণ ভাববে তাই তো, আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, আমাদের এখানে যেমন মমতা ব্যানার্জি এখন ফ্যাসিস্ট, জানেন তো? তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তো তারা যাওয়ার আগে করে গেছে এই নিয়োগ, মানে বিপজ্জনক হতেই পারে, সাধারণ মানুষকে এরমই বোঝানো হবে বলে নিয়োগ বাতিল, দরবার চলছে, বাতিল হয়ে যাবে আমার যেটা মনে হয়। ব্যাস, লোকজন কি খুশি, খুশি। তারপর আবার নিয়োগ হবে? আর হবে না, কন্ট্রাক্ট বেসিস, হায়ার অ্যান্ড ফায়ার, কন্ট্রাক্ট বেসিস, চুক্তি চুক্তি, চুক্তিতেই মুক্তি, বহুবার বলেছি। স্থায়ী চাকরি মানে পেনশন, গ্র্যাচুইটি, অনেক বাপ রে বাবা, অনেক হ্যাপা, অনেক হ্যাপা। সরকার অত নেবে না, সরকার তো ধনবাদীদেরই সরকার, ওখানে কেন? তার বদলে অন্যভাবে সাহায্য করবে, টাকাটা আমাদের ট্যাক্সের টাকা ওদেরকে দেবে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে ওদিকে হিন্দুর নাম করে বলছে নতুন করে প্রক্রিয়াই হবে না। এইভাবে যে দেশে যেমন করে পারে ওরা সরকারি চাকরি, আমাদের কেন্দ্র সরকার রেলের একটা পরীক্ষা স্থগিত হয়েছে, দেখবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম অছিলায় সরকারি নিয়োগ বন্ধ আছে। এই যে ওবিসি সংরক্ষণের নামে এই যে একটা মামলা চলছে, আপনারা জানেন কেন করা হয়েছে? আপনারা ভাবছেন, অনেকে ভাবছে এই তো দারুণ হচ্ছে, সত্যি তো সংরক্ষণটা নিপাত যাক। আরে বাবা, প্রাইভেটাইজ হয়ে গেলে আর সংরক্ষণ কি? যাই হোক, তো অনেকে সেভাবে দেখছে, বাহ দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ। আসলে কি, ওই মামলাটাকে দিয়ে সমস্ত সরকারি ক্ষেত্রে পিএসসি বলুন, অমুক বলুন, পুলিশ বলুন, সব নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে। যে ওই যে মামলাটা ঝুলছে, ওই মামলার রায়টা এসে গেলেই নিয়োগ হবে। আর মামলার রায় বিষ বাও জলে। এইভাবেই আদালতকে ওরা কাজে লাগাচ্ছে এবং আগামীতেও লাগাবে। তাহলে এটা একটা আন্তর্জাতিক প্রক্রিয়া, এটা আমাদেরকে বুঝতে হবে, নইলে ওই দলগত বিষয়ের মধ্যে আটকে থাকলে কিন্তু গেল, বুঝতে পারবে না ব্যাপারটা। এবারে দেখুন, মাননীয়া, এটা তিনি শুধু দলের কর্মীদের সুবিধে পাওয়ার জন্য অন্যভাবে অনেক কিছু করতে পারতেন, এখানে কেন করলেন? এইভাবে কেন করলেন? এটা একদম প্রকট বোঝা যাচ্ছে। আগের সরকার, সিপিএম সরকার বেআইনি নিয়োগ করেনি, বেআইনি কাজকর্ম করেনি, জনগণ এমনি বীতশ্রদ্ধ হয়ে গেল তাদের প্রতি। স্টেট বাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি নিজের লোককে বসায়নি, বহু আছে আমার চেনা, তারা নিজেরাই বলেন বসাননি, কিন্তু তখন কিন্তু সূক্ষ্মভাবে, এত প্রকটভাবে করেননি। তবে সবাই ঠাড়ে জানতো, শ্রিউট পিপল দেয়ার, একটা মতবাদ থাকলে অনেক বেশি তারা কৌশলী হয়। কিন্তু এখানে মাননীয়া কি এতটাই বোকা? নিশ্চয়ই নন, তিনি যথেষ্ট বুদ্ধিমতী। তাহলে তিনি এটা কেন প্রকটভাবে করলেন কেন? যাতে করে জনতা বুঝতে পারে, মানে জনগণকে সহল করে বুঝিয়ে দেওয়া যে সরকারি চাকরি মানে এখন হচ্ছে এরকমভাবে, খুব খারাপ অবস্থা, শিক্ষকরা ঘুষখোর এবং সরকারি স্কুলের অবস্থা খুবই খারাপ, সরকারি শিক্ষার অবস্থা খুবই খারাপ। এটা উনিও চাইছেন, আমার বিশ্বাস, আমার বিশ্লেষণ। লিঙ্ক চাইবেন না। তাহলে এটা সময়গত সেটিং কেন বলবো আমি, মনে হচ্ছে ওই যে যেহেতু সরকারি, এটা একটা নতুন বিশ্ব ব্যবস্থার নীতি যে সরকারি চাকরি নিয়োগ বন্ধ করো অথবা বিয়োগ করো, ত্বরান্বিত করো, কি কোনোভাবে ছাঁটাই করো। না, এখনই সেটা বলা যাচ্ছে না, আমি বলছি একটু শুনুন। তাহলে যদি গেটিং হয়ে থাকে, মানে শুধু টাকার জন্য হয়ে থাকে, তাহলে আগামীতে তেমন কোনো চিন্তার কারণ নেই, যোগ্য অযোগ্য নির্বিশেষে তারা বেঁচে যাবেন। আবার শুনুন, যদি শুধু এটা টাকার জন্যই হয়ে থাকে দুর্নীতি, তাহলে
আগামীতে যোগ্য অযোগ্য মানে বৈধ অবৈধ নির্বিশেষে তারা বেঁচে যাবেন, চিন্তার কারণ নেই, আইনতও নেই। কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে আইনটাকে তো ওরা উকিল দিয়ে ইন্টারপ্রিট করে খেলায় না, আমি আগের ভিডিওতে বলেছি। তাই আইন একমাত্র রক্ষা কবচ হয় না যদি না আপনি সেরকম উকিল পান। উকিল আপনাকে ডুবিয়ে দিতে পারে, আসল জায়গায় গিয়ে ডুবিয়ে দিতে পারে। উকিলরাও তো ম্যানেজড হয়, বিচারক ম্যানেজড হয়, উকিল ম্যানেজড হবে না। তাই আইন আপনার পক্ষে এখনও আছে। আর্টিকেল 21 আমি বহুবার বলেছি, অর্থাৎ রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড। সরকারের ভুলে, সরকার ভুল করলে পার্লামেন্টারি এনকোয়ারি কমিটি বসাক, মন্ত্রিসভার বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসাক। কিন্তু যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বিনা দোষে সবাইকে এক রঙে রাঙিয়ে আপনি ছাঁটাই করতে পারেন না, ইম্পসিবল। এটা আইনত অসম্ভব। কিন্তু ওই যে স্বরলিপি একটাই, আগের ভিডিওতে বলেছি, সেরা গায়ক কিন্তু হন তিনি যিনি গায়কির গুণে সেরা গায়ক হন, প্রেজেন্টেশন, কণ্ঠস্বর সব কিছু মিলিয়ে। তেমন আইনটা আছে, তিনিই সেরা উকিল হন যিনি আইনটাকে ইন্টারপ্রিট করে বিচারককে খুশি করতে পারেন, সিস্টেমকে খুশি করতে পারেন, সর্বোপরি জায়নিক শক্তি, ধনবাদী শক্তিকে খুশি করতে পারেন। তিনিই সেরা উকিল হন। আর তাই আসছে এক এক করে। তাই আইন এখনও পর্যন্ত কিন্তু পক্ষে। এই রায়ে চাকরি যাওয়ার কথা নয়, আমি বারবার বলছি। বিপদ আগামীতে আসতে পারে, তার জন্য তৈরি হন। এই রায়ে চাকরি যাওয়ার কথা নয়। আবার বলছি, এই রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ আছে, সুপ্রিম কোর্টেই সুযোগ আছে। এবং সেরকম উকিল যদি থাকে, তিনি যদি এই রাইট টু লাইফ অফ লাইভলিহুডের প্রসঙ্গ তোলেন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা তোলেন, তাহলে রীতিমতো রিভিউয়ের সুযোগ আছে এখানে। ত্রিপুরায় কেসও মরেনি, কিন্তু তখন উকিলের অভাবে মরে গেছিল, আবার মেচে উঠেছে, সেখানে কিন্তু কেস চলছে। আমি আগের ভিডিওতে বলেছি হিউম্যানিটেরিয়ান কেন সেখানে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। রাজ্য সরকারের কাছে, ত্রিপুরা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে যে তাদেরকে টার্মিনেশন লেটার, মানে তারা আর্জি জানিয়েছে পাল্টা, কেন কোন ভিত্তিতে পাঠানো হলো তারা তথ্য চেয়েছে আর কি। অর্থাৎ কেসটা কিন্তু এখনও চলছে ত্রিপুরায়। তো যাই হোক, তাহলে গেটিং হলে সমস্যা নেই, সেটিং হলে সমস্যা। সেটিং কীরকম ভালো করে শুনুন। ধরুন আপনার কাছে এক বস্তা আম আছে, মানে এক বস্তা আলু আছে, এক বস্তা আলু, ছটা আলু, 20,000 আলু আছে। এবার সেই আলু আপনার আর দরকার নেই, আপনি আলু খাবেন না বলে ঠিক করেছেন। এটা প্রতীক হিসেবে দেখুন, সিম্বল হিসেবে দেখুন, আলু আর আপনার দরকার নেই। আপনি 20,000 আলুকেই আপনি ফেলে দিতে চান। কিন্তু সমস্যা, এই 20,000 আলু মানে তো শুধু আলু নয়, 20,000 আলু মানে 20,000 বা ওরকম সংখ্যার মানুষ যারা চাকরি করছে, যারা বৈধ নিয়োগ ধরে নিতে পারি আমরা, বৈধ। ওই 6,000 সুপার নিউমারারি, সেই হিসেবে আমি কিন্তু একটা আনুমানিক সংখ্যা বলছি, কিন্তু আমি কিন্তু একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের বলছি। তাহলে 20,000 বা 19-20,000 একটা আইনসম্মত নিয়োগ, মানে আলু, আইনসম্মত আলু। কিন্তু তাকেও বিদায় দিতে হবে বলে গৃহকর্তা মনে করছেন, মানে মাননীয়া মনে করছেন। তাহলে কী করতে হবে? ইচ্ছে করে সেই আলুর মধ্যে খারাপ আলু, মানে পচা আলু, ওই যে বেআইনি আলু আর কি, আইনসম্মত আলুর মধ্যে বেআইনি আলু ঢুকিয়ে দাও আরও 6,000। এই সংখ্যা ওরকমই কাছাকাছি। ঢুকিয়ে এবার বস্তাটাকে ধরে এরকম করে ঝাঁকুনি মেরে দাও, ঝাঁকুনি মেরে দাও, এলোমেলো হয়ে গেল। এবার আলু যে কান থেকে কেনা হয়েছিল তার রসিদগুলোকে পুড়িয়ে ফেলো, কোন দোকান থেকে কখন কোন সময়ে আলু কেনা হয়েছিল পুড়িয়ে ফেলো। খেয়াল হলো বোঝা যাচ্ছে কি? তাহলে সেটিং মানে বুঝতে হবে পুরো 26,000কেই বাদ দেওয়ার পরিকল্পনা আছে এখানে। আর সেক্ষেত্রে একা একা এখানে মাননীয়াকে আলাদা করে বলা যাবে না। সেক্ষেত্রে বলা আছে কি, আমি যখন আলুর বস্তাটাকে, বস্তার মধ্যে যেমন যখন
বেআইনি আলুটা ঢোকাবো, তখন আপনারা প্রতিবাদ করে উঠবেন। তখন আপনারা বলবেন যে এত সুন্দর সুন্দর আলু, আইনসম্মত আলুর মধ্যে আপনি আপনার প্রিয় পচা আলু কেন ঢোকালেন? জবাব চাই, জবাব দিন। মামলা মামলা মামলা। অর্থাৎ মামলা করার জন্য একটা দল থাকবে, তার কাজ এই টাস্ক থাকবে যে যখনই ওই যে মামলা করার জন্য এসব ক্ষেত্রে রেডি। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি উকিল পাবেন না, ন্যায়সঙ্গত, আপনি অপরাধের শিকার, আপনি অন্যায়ের শিকার, আপনি উকিল পাবেন না, পায়ের শুকতলা হয়ে যাবে, উকিল পাবেন না। কিন্তু এসব ক্ষেত্রে উকিল রেডি, সব সেটিং থাকে। তাহলে কি হলো? একজন আলুর বস্তার মধ্যে পচা আলু, মানে বেআইনি আলু ঢুকিয়ে এলোমেলো করে দিল এবং রসিদগুলো সব কিছু পুড়িয়ে দিল। ওই যে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, তাই না? কিছু নেই, OMR সিট নেই, অমুক নেই, তমুক নেই, তথ্যপত্র কিছু নেই, এলোমেলো আলু। আচ্ছা, এইবার আরেক রাজনৈতিক দল যারা আপাতভাবে বিরোধী, আসলে সবই কন্ট্রোলড অপোজিশন, আমি বারবার করে বলি, তাদের কাজ হবে কি? এটা নিয়ে হইচই করা, হইচই করে মামলা টামলা করে সেইভাবে পরিস্থিতি করে প্যানেলটাকে বাতিল করো। আলুর বস্তা বাতিল, যেহেতু ওই যে আইনসম্মত আলু বেআইনি আলু আলাদা করে চেনা যাচ্ছে না, সব মিলেমিশে গেছে, কোন দোকান থেকে কবে কেনা হয়েছিল সেই রসিদও নেই, তাই আইনসম্মত আলু, ভালো আলু, যোগ্য আলু আলাদা করা যাচ্ছে না বলে বস্তাটাই বাতিল। কি বোঝা যাচ্ছে কি কীভাবে খেলাটা হয়? এই রকম যদি সেটিং হয়ে থাকে ভেতরে ভেতরে, তাহলে কিন্তু সামনে বিপদ, 26,000-এর সম্পূর্ণভাবে বিপদ। কারণ এটা একার মানে পুরোটাই আমার যেটা উপলব্ধি, যেটা নতুন বিশ্ব ব্যবস্থায় এটা হচ্ছে, যেটা বাংলাদেশেও হচ্ছে, মামলাকে সামনে রেখে, আদালতকে সামনে রেখে, সেই প্রক্রিয়া হিসেবেই এই আমাদের বিচারক যিনি ঢাকিসহ বিসর্জনের কথা বলেছেন। আগে দেখুন, আগে কম দুর্নীতি হয়নি সরকারি চাকরির ক্ষেত্রে, এরকম ঘটনা নজিরবিহীন, তাই নয় কি? এই সময়ে কেন সব ঘটছে বলুন তো? প্রশ্ন যাচ্ছে না? বাংলাদেশে ঘটছে, এইখানে ঘটছে, প্রশ্ন যাচ্ছে না? তাহলে ঢাকিসহ বিসর্জন বললেন। এবং আমাদের বিকাশবাবু উনি বলছেন যে সিস্টেমটাই, ব্যাপারটাই, যে মেশিনটাই খারাপ, তাই যা প্রোডাক্ট হয়েছে, যা নিয়োগ হয়েছে সবটাই দুর্নীতিগ্রস্ত, তাই পুরোটাকেই বাতিল করতে হবে। কি নতুন বিশ্ব ব্যবস্থায় সুর পাচ্ছেন না? আমি তো পাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে এরপরে কি হবে? এবার আসছে, অনেকে প্রশ্ন করছে। এরপরে দুটো কাজ হতে পারে। যদি সেটিং হয়ে, মানে শুধু গেটিং হয়, শুধু গেটিং মানি হয়, ব্যক্তিগত, শুধু রাজনৈতিক দলের ব্যাপার থাকে, শুধু মাননীয়াই টাকার জন্য করেছেন, যদি এমন হয়, তাহলে তো কোনো বিপদ নেই। তিনি সেখানে এই যে বড় বড় উকিল ঠিক করেছেন, অভিষেক মনু সংঘি থেকে শুরু করে বড় বড় সব আছেন, হ্যাঁ, ও তাদেরকে নিয়ে তিনি রিভিউয়ে যাবেন এবং তিনি ওই যে মানবিকতার কারণে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে জিতে বেরিয়ে আসবেন, মানে রিভিউ করতে পারবেন বলে আমার বিশ্বাস। তখন আদালত থেকেও, বা যদি তার এটা একটা দিক হতে পারবে বলে আমি বলছিলাম, একটা সম্ভাবনা অন্তত আছে, জোরদার সম্ভাবনা আছে। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড রয়েছে এবং আর্টিকেল 21 রয়েছে, এটা পারে না, বারবার বলেছি পারে না, এটা আইনসম্মতভাবে দেখতে গেলে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সব উকিল যারা রয়েছেন, তারা কি সেই বেস্ট পারফরমেন্সটা দেবেন? তাদেরও তো সেইভাবে কাজ করতে হয়, সিস্টেম অনুসারে কাজ করতে হয়। এবার ধরুন গেল, ওটা পুরোটাই বেঁচে গেল, অথবা যোগ্য অযোগ্য আলাদা করার একটা প্রক্রিয়া শুরু হলো। কীরকম? ওই যে 6,000 সুপারনিউমারি নিয়োগ যেটা বলা হয়েছে, এবং আগের সেটা উকিল, সরকারি পক্ষের উকিল স্বীকারও করে নিয়েছে, সেইটাকে যদি ওরা অযোগ্য বলে ধরে নেয়, মানে অযোগ্য মানে অবৈধ অর্থে, তাহলে থাকলো 20,000। অথবা সিবিআইয়ের বিভিন্ন রকম তথ্য বা এসএসসির কাছে যেসব তথ্য আছে, সবই আছে আসলে, প্রয়োজন অনুসারে তারা বের করতেই পারেন, জলঘোলা করছে এখন, প্যানিক তৈরি হচ্ছে করার জন্য। সেটা যদি বের টোর করে দেখা গেল যে হ্যাঁ 6,000 মতো আইন বহির্ভূত, অবৈধ, বা 7,000 মতো, মানে যেটা ওরা পাবে
পাওয়া যাবে আর কি। তো সেইটাকে ওরা কি করতে পারে, সেটাকে ওরা বাদ দিতে পারে। হ্যাঁ, ওই যে সেটিং বাদ দিতে পারে। তো আপনারা ভাবলেন, বাহ, যারা শুনছেন, যারা প্যানেলের মধ্যে মেয়াদের মধ্যে নিয়োগ হয়েছেন, নিয়ম মেনে রিটেন পরীক্ষা দিয়ে নিয়োগ হয়েছেন, তারা তো এখন ভাবছেন, বাহ, তাহলে তো আমি যোগ্য, তাহলে তো আমার কোনো বিপদ নেই। ব্যাপারটা আপাতভাবে তাই, কিন্তু খেলাটা অন্যরকম। তারপরে কী হবে বলুন তো? এই যে 6-7 হাজারকে ওরা মানে অবৈধ বলে যদি বের করে দেয়, যেটা হবে যেভাবে, যে একটা সম্ভাবনার কথা বলছি, যদি বের করে দেয়, তাতে করে কি বাকি যারা তারা বেঁচে গেল? না না না, এটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা। তারা ভাববে, বাহ, এই তো আমরা বেঁচে গেলাম, 6,000-এর জন্য আমাদের 20,000-এর কেন যাবে, জীবন বিপন্ন হবে। আমরা তো সবাই নিজেরটা ভাবি। আমরা তাদের প্রতি বিষোদ্গার করলাম, এই যে 6,000 শনাক্ত হয়ে গেছে, এদেরকে এখন বসাও। জনগণও তাই বলবে এবং শিক্ষকরাও তাই বলবে, স্বাভাবিক রুচিও তাই বলবে। আমরা তো সেভাবেই বড় হয়েছি। হ্যাঁ, বেআইন নেতারা যতই বেআইনি কাজকর্ম করুক, সাধারণ মানুষ আইনকে শ্রদ্ধা করে, আইনের পথে চলার কথা বলে, এটা আমরা জানি। অন্তত বাইরে তো বলেই, ভেতরে বেআইনি কার্যকলাপ অনেকেই করেন, কিন্তু বাইরে অন্তত এই অবস্থানটা আমরা মেনটেন করি। তাহলে কি হলো? এবার বলা হলো যে হ্যাঁ, এদেরকে বসিয়ে দেওয়া হোক, টার্মিনেশন লেটার পাঠিয়ে দেওয়া হলো, বসে গেল। এবার যারা বৈধ নিয়োগ বা যোগ্য বলছেন যারা, তারা ভাবলেন, বাহ, এই তো আমরা বেঁচে গেলাম। না, তারপরে আরেকটা খেলা শুরু হবে। এই যে যারা বাদ গেল, তারা একদম পাল্টা মামলা করবে। কাঁটা দিয়ে কাঁটা তোলা, বোঝেন কি? কাঁটা দিয়ে কাঁটা তোলা। এবার তারা একটা পাল্টা মামলা করবে। সেই মামলাতে এমন এমন তথ্য, এমন এমন কিছু শাসক দলই দিয়ে দেবে, ওই যে সেটিং হলে যা হয়, দিয়ে দিয়ে বলবে, এই যাদেরকে যোগ্য বলা হচ্ছে তারাও আসলে যোগ্য নয়, কোনো ত্রুটি আছে, ইন্টারভিউয়ে গণ্ডগোল আছে, অ্যাপটিটিউড টেস্ট সেভাবে হয়নি, এরকম অনেক গরমিল আছে। এই রকম প্রশ্ন তুলে, কারণ তারা তখন খেপে গেল। 6,000 তারা কি ছাড়বে? তারা কি মামলা করবে না? তারা মামলা করবে, এবং তাদের মামলা নেওয়ার জন্য বিকাশ রঞ্জন বাবুর মতো বিশিষ্ট আইনজীবীরা থাকবেন, বা আর কেউ, ওনার মতো বলেছি, উনি থাকবেন তা বলিনি, মানে ওনার মতো লোকজন থাকবেন। তখন তাঁরা আবার বলবেন, এইবার আক্রোশ, যারা চাকরি চলে গেল, তারা তো এখন স্বাভাবিকভাবেই আক্রোশের ঘটি বাটি বেঁচে হোক, যাই হোক না কেন, মামলার খরচ তো তারা জোগাবেনি, করে তারা শুরু করে দেবেন আরেকটা খেলা। এবং তারপরে কি হবে? আলটিমেটলি ওদের লক্ষ্য আমি বলেছি আগে, পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়ে সরকারি খরচ কমানো, ছেঁটে ফেলা। তারপরে চুক্তিভিত্তিক নিয়োগ করবে প্রাইভেট মালিক, যে স্কুলগুলো টিকবে, যেগুলো উঠে আবার গেল, আর যেগুলো ভালো এলাকা, যেখানে ছাত্রছাত্রীর পয়সা কড়ি আছে, বাবা মার পয়সা কড়ি আছে, আর সেসব জায়গায় তারা চালাবে। তারা কন্ট্রাক্ট বেসিসে 5,000, 6,000, 10,000, বহু বেকার ছেলেপেলে আছে যারা এই চাকরি করতে রাজি আছে, করবে। আর কি হবে জানেন তো? বলে দিচ্ছি, এরা নীতি এসে গেছে, শুনে চমকে যাবেন। সরকারি স্কুলে পড়ানোকে ডিসকারেজ করবার জন্য বিভিন্ন রাজ্য সরকার, যেমন হরিয়ানা, মধ্যপ্রদেশ, আমি পরে নিয়ে লাইভ করব, বিভিন্ন রকম পলিসি নিয়ে এসেছে। কীরকম? ধরুন আপনার ছেলে 6-এ পড়ে, আপনি সরকারি স্কুলে পড়াবেন, তাকে মাইনে দিতে হবে ধরুন মাসে 500 থেকে 600 টাকা। ওই যে সরকারি বেসরকারি হয়ে মানে লাভজনক করতে হয়, বা ওই যে ডিসকারেজ করা হচ্ছে। এইবার আপনার সেই ছেলেটি যদি বেসরকারি স্কুলে, এলাকার বেসরকারি স্কুলে পড়ে, তাকে সরকার থেকে ভর্তুকি পাবেন আপনি 1,000 টাকা। কি অবাক হচ্ছেন? এরকম পলিসি এসে গেছে। তাহলে আপনি কি করবেন? আপনার ছেলেকে মাসে 500 টাকার বিনিময়ে সরকারি স্কুলে পড়াবেন, না বেসরকারি স্কুলে পড়ালে সরকার থেকে উল্টে আপনি 1,000 টাকা পাবেন ভর্তুকি, সেটা করবেন? উত্তরটা আপনি জানেন। তাহলে এর ফলে কি হবে?
বাকি যত সরকারি স্কুল টুল আছে তারও একটা অংশ উঠে যাবে। এটাই হচ্ছে পলিসি। যেমন করে আমাদেরকে ফ্রিতে করোনার টিকা দেওয়া হয়েছিল বলে আমরা ভেবেছিলাম, ওটা তো ফ্রি ছিল না, আমাদের ট্যাক্সের টাকা দিয়েই সেরাম ইনস্টিটিউট বিল গেটসকে টাকা দেওয়া হয়েছে। সরকারই জানিয়েছে ইতিমধ্যে প্রায় 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিন কেনার জন্য, শুধু কোভিশিল্ডের জন্য সেরাম ইনস্টিটিউট, জনগণের টাকা ওদেরকে ডাইরেক্টলি দিয়ে দেওয়া হলো, কর্পোরেটকে দিয়ে দেওয়া হলো। ঠিক যেভাবে বন্দে ভারতের যে কোচগুলো বানানো হচ্ছে সেগুলো কে বানাচ্ছে? বেসরকারি সংস্থা, দেখে নেবেন কে বানাচ্ছে। সে টাকাটা জনগণের টাকা দিয়ে বেসরকারি সংস্থার কাছ থেকে কোচ, বন্দে ভারতের কোচ বানিয়ে, সরকারি সংস্থা সব উঠেই আছে বুঝতেই পাচ্ছেন, যেগুলো সরকারি কোচ ফ্যাক্টরি ছিল, রেলওয়ে কোচ ফ্যাক্টরি সব শেষ, তো সে তাদেরকে দিয়ে বানাচ্ছে, জনগণের টাকা তাদেরকে দিচ্ছে। বোঝাতে পেরেছি? তাই এইটাই হলো পদ্ধতি। আমরা কিন্তু সেদিকেই এগোচ্ছি। তাহলে এখন উপায় যোগ্য অযোগ্যের যে ফাঁদ ওরা তৈরি করেছে সেটাকে মানবিকভাবে দেখে ফাঁদে পা দেবেন না, ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। যে সংগঠন যোগ্যদের সংগঠন হয়ে গেল, এবার ওই সুপার নিউমারারি মানে অযোগ্য বা অবৈধ এরকমভাবে একটা যদি করা যায়, বা ওরা যদি তথ্য দিয়ে বের করে, তাহলে সেটা কি হবে? আলাদা একটা গ্রুপ হয়ে গেল, অর্থাৎ একই প্যানেল কিন্তু দুটো গ্রুপ। যেমন করে দেখবেন প্রাইমারির ক্ষেত্রে একটা আছে 42,500, যেটা ঢাকিসহ বিসর্জনের কথা বলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। ট্রেন্ড নন ট্রেন্ড, ট্রেন্ড নন ট্রেন্ড, ওখানেও খেলা আছে। ওখানেও অনেক মামলাবাজি আছে, আগামীতে মামলাবাজি হবে। নন ট্রেন্ডদেরকে প্রথমে বসিয়ে দিল যদি হয় এরকম, তারপরে ট্রেন্ডের বিরুদ্ধে নন ট্রেন্ডরা মামলা করবে, উকিল ওরাই দেবে, ভালো ভালো উকিল থাকবে, তখন চাপ নেবেন না। দে নো হাউ টু ইন্টারপ্রিট দ্য লস। তাই গঙ্গা যাত্রা তৈরি করা আছে। আইন, আমি আবার বলছি, আগের ভিডিওতে বলেছি, আইন অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী এইভাবে প্যানেল বাতিল হতে পারে না। সরকার দুর্নীতি করেছে, সরকারের বিরুদ্ধে তদন্ত হতে পারে, পার্লামেন্টারি কমিটি গঠিত হতে পারে, পার্লামেন্টারি এনকোয়ারি হতে পারে, অনেক কিছু হতে পারে। ওই যে সিবিআই এনকোয়ারি হবে না মন্ত্রিসভার বিরুদ্ধে, কেন বললো বলুন দেখি? কত মহান ওরা, মহান। সেটিং সেটিং সেটিং, খেলাটা বুঝুন। মোদি ভাই কেন করবে না? বা আজ আমাদের সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্না জানালেন যে রাজ্য সরকারের, রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করা যাবে না, তাদেরকে হেফাজতে এনে কিছু করা যাবে না, তাদেরকে ধরপাকড় করা যাবে না, জেলে ঢোকানো যাবে না, কারণ ওটা হলো ফেডারেল স্ট্রাকচার, অমুক তমুক ইত্যাদি। কিন্তু জরুরি অবস্থা জারি করে তো করা যায় ভাই, রাষ্ট্রপতি শাসন। মাননীয় তো বারবার করে প্রেসিডেন্টস রুল বারবার করে বলেছেন, চাননি, চেয়েছেন তো বহুবার, নিজে যখন ক্ষমতা বিরোধী আসনে ছিলেন তো কিন্তু চেয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে যদি সত্যি, কারণ আমরা যদি দেখি অনেক রাজ্যের ক্ষেত্রেই, যদি ইতিহাস খুলে দেখেন, করোনা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি কেন্দ্র রীতিমতো বৈরী ভূমিকা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন। বহু উদাহরণ আছে, আমাদের দেশেই আছে। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে কখন তারা করবেন। যদি সেটিং ঠিকঠাক থাকে তাহলে কি করবেন? যদি এটা সর্বদলের সিদ্ধান্ত হয়ে থাকে যে না, মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করব না, হবে না, তাহলে কি হবে? বলির পাঠা হবে যারা রিক্রুট হয়েছে, তারা সাধারণ মানুষ, যোগ্য অযোগ্য করে লড়িয়ে দিয়ে, আমি তো বললাম প্রসেসটা, প্রথমে যথাযথ অযোগ্যকে আউট করে দাও, করে দিয়ে তারপরে তারা মামলা করবে, তারপরে যোগ্যদেরকেও আউট করে দাও, ব্যাস। কত কোটি টাকার সাশ্রয় সরকারের বলুন দেখি। সেগুলো সব নেতারা ভাগাভাগি করে খাবেন, বা কর্পোরেট সেক্টরে চলে যাবে, প্রাইভেট সেক্টরে চলে যাবে। তারা সরকার ওই যেমন করে স্কিম দিচ্ছে, বেসরকারি স্কুলে ছেলে মেয়েকে পড়ালে আপনি উল্টে সরকারি সাহায্য পাবেন, ভর্তুকি পাবেন,
সরকারি স্কুলে পড়লে উল্টে আপনাকে পকেট থেকে টাকা দিতে হবে, এই সব স্কিম আনা হচ্ছে, তৈরি হয়ে গেছে, তাই তো? তাহলে একতা চাই, তাহলে একতা চাই, ইউনিটি চাই, সেটা কি হবে? আমার তো মনে হয় না হবে না। জনগণের মধ্যে একতা নেই আমাদের, কারণ কেউ আমরা হিন্দু, কেউ মুসলমান, কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ হাই কাস্ট, কেউ লো কাস্ট, কেউ হকার, কেউ শিক্ষক, বিভিন্ন রকমের ডিভিশন কাজ করে রিয়েলিস্টিক্যালি অ্যান্ড মেন্টালি। তাই একতা হবে না, সেটা ওরা জানে। এবার প্রশ্ন করুন তো, যাদের চাকরি বাতিল হয়েছে ছাঁটাই, মানে এখনও অফিসিয়ালি হয়নি, মানে রায় অনুসারে, তারা কি, তাদের মধ্যে হিন্দু মুসলমান নেই? আছে তো, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ই আছে। যারা করোনা ভ্যাকসিনের শিকার হচ্ছেন, পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন, তারা কি শুধু হিন্দু না শুধু মুসলমান? উভয় সম্প্রদায়ের মানুষই আছেন। আর যে ভুগছি, কষ্ট পাচ্ছি, আমরা সবাই হিন্দু মুসলমান নির্বিশেষে। কিন্তু ওদের আবার হিন্দু মুসলমান করার মধ্যে দলও আছে, সংগঠনও আছে, যাতে করে আপনার মগজটাকে ডাইভার্ট করে, ঘুরিয়ে দিয়ে আপনি আসল শত্রুকে চিনতে না পারেন, বুঝতে না পারেন, এবং নিজেদের মধ্যে খেউই করার পরিস্থিতি নিজেরাই তৈরি করেন। 26,000-এর নিয়োগে সিটিংয়ের চান্স কত আছে? ভালো রকম চান্স আছে। আমি বলবো সিটিংয়ের চান্স 70%, 30% শুধু দলীয় দুর্নীতির চান্স যদি ধরা হয় 30% আছে। অর্থাৎ ইউনিল্যাটারালি একাই মাননীয় দল দুর্নীতি করেছে, টাকার জন্য করেছে, পার্টি ফান্ডের জন্য করেছে, সেটা 30%। কিন্তু সেটিংয়ের চান্স 70%। এটা আমার উপলব্ধি। যদি ভাগ্য ভালো থাকে, তাহলে এই 30%-এর মধ্যে যদি আপনি থেকে থাকেন, তাহলে পরবর্তীকালে এদিক সেদিক করে দিয়ে প্যানেলটা বেঁচে যেতে পারে। কিন্তু এটা মনে রাখবেন, শুধু যোগ্যরা বাঁচবে না, তথাকথিত যোগ্যরা বাঁচবে না, মানে অযোগ্যদের যদি আউট করে দেয়, তখন অযোগ্যদেরকে আবার বড়ে হিসেবে কাজে লাগিয়ে তথাকথিত যোগ্যদের আউট করবে। ঠিক যেমন করে বঞ্চিত চাকরি প্রার্থী, ওই যে কী যেন নাম, লক্ষ্মী তুঙ্গা ছিলেন, যারা মামলাকারী ছিলেন, মনে করে দেখুন, মামলাকারী, তারপরে হচ্ছে নাসরিন খাতুন, তাই তো? তো এরা তো বঞ্চিত চাকরি, তারা মামলা করেছিলেন। তো তারা কি এই প্যানেলের সবার চাকরি চলে যাবে এরকম স্বপ্ন দেখে মামলা করেছিলেন? না, তারা করেছিলেন যে তারা চাকরিটা পাবেন, তারা সুযোগ পাবেন। তাদের প্রতি অন্যায় হয়েছে, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি, তারা মনে করেছেন, তারা এই কারণে মামলা করেছেন। সেটা কি ফল হলো? প্যানেলই বাতিল হয়ে গেল। কি ঠিক তেমনই যারা অযোগ্য হিসেবে যদি তারা বিতাড়িত হন, টার্মিনেশন দেওয়া হয়, তখন তারা আবার মামলা লড়বেন কাদের বিরুদ্ধে? তথাকথিত যোগ্যদের বিরুদ্ধে। কিন্তু কী জন্য? তারা কি চাইবেন যে যোগ্যরা সবাই 20,000-কে ছাঁটাই করা হোক? না, তারা চাইবেন তাদের চাকরিটা তারা ফিরে পান, এই আশাতেই তো করবেন। তখন তাদের চাকরি বাঁচানোর জন্য অনেক বড় বড় উকিল দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে এমন একটা বিভিন্ন রকম তথ্য সূত্র বের করবে, সেটিংয়ের মাধ্যমে বেরিয়ে আসবে। শাসক দল তো সেটিং মানে বুঝতেই পারছেন, শাসক বিরোধী সব একাকার। তখন দেখা যাবে যে না, কেঁচো খুঁড়তে তো সাপ বেরিয়ে পড়লো, এখানেও তো অনেক গরমিল হয়েছে। হ্যাঁ, ব্যাপক ইন্টারভিউতে গরমিল, অ্যাপটিটিউড টেস্ট নেই, তেমন কিছু নেই, ইন্টারভিউতে প্রশ্নই করা হয়নি সেরকমভাবে জানা যাচ্ছে। জাস্ট বাবার নাম জিজ্ঞেস করেছে, মায়ের নাম জিজ্ঞেস করেছে, হবি জিজ্ঞেস করেছে, আর চাকরি দিয়ে দিয়েছে, প্রশ্নই করা হয়নি। চলবে না। খেলাটা বুঝতে পারছেন তো? তাই শুধু গেটিং হলে বেঁচে গেলেন, 26,000-ই বেঁচে গেলেন, কিন্তু সেটিং হলে পুরোটাই গেল। এটাই নিউ ওয়ার্ল্ড অর্ডারের। তো আমি 70% কেন বলছি? যেহেতু এটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের আবহে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, সমগ্র বিশ্বে হচ্ছে, আমাদের দেশে বিভিন্ন রাজ্যে হচ্ছে নিয়োগ বন্ধ বা রিক্রুটমেন্ট বন্ধ, বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে এবং সরকারি চাকরির ক্ষেত্রে অ্যাজ এ হোল হচ্ছে। তাই আমি 70% এই দিকে রাখছি, সেটিংয়ের দিকে রাখছি। আজ এই পর্যন্তই।
এবারে হ্যাঁ সংক্ষেপে বলে দিই, অনেকে ধৈর্য ধরে শুনছেন। তাহলে এখন যে মামলাগুলো আসতে পারে সামনে, আগামীর কথা কি আপনি জানেন? এখনও বহু কেস বাকি আছে। যেমন এই সুপার নিউমারারি ক্ষেত্রে যেটা সঞ্জীব খান্না মান্যতা দিয়েছেন করা যায়, সংবিধানে আছে, কিন্তু ওটা যে দলীয়ভাবে নিয়োগ হবে সেটা কি সংবিধানে আছে? না, নেই। অর্থাৎ ওটাকে নিয়ে প্রশ্ন আসবে এবং ওটা নিয়ে তদন্ত হবে একদম। ওটা নিয়ে আবার নতুন কোনো কেস যদি হয়, অবাক হওয়ার কিচ্ছু নেই, হবে। আচ্ছা, আর কি এরপরে মানে নিয়ে অবশ্যই রিভিউয়ে যাবেন, প্রথমে ক্ল্যারিফিকেশন চাইবেন, তারপর রিভিউয়ে যাবেন, বলেই দিয়েছেন, বড় বড় উকিল আছে। তো সেই ক্ষেত্রে ইতিমধ্যে তিনি আবার বলেছেন, নিজেও বলেছেন, যোগ্যদের আগে তিনি বাঁচাবেন। খেয়াল করুন কিন্তু, ইন্টারেস্টিং, মানে বৈধদের তিনি বাঁচাবেন, তারপরে তিনি 6,000 মানে বাকি যেটা অবৈধ তাদেরকে পরে দেখবেন। কি মিলে গেল না কথাটা? যেটা বিজেপি বলছে, যেটা অন্যান্য সব মানুষজন, সাধারণ মানুষ বলছে, সেটা কিন্তু মিলে গেল, তাই তো? আচ্ছা, আপনারা নিজেকে প্রশ্ন করুন, তারপরে কি হবে? উনি যেটা বললেন পরে দেখব, এখানেই তো একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেল। এবারে যারা প্রশ্ন করুন, যে যারা মনে করছেন, যারা এসএসসি নিয়োগের জন্য বসে আছেন, অনেকেই ভালো ছেলে, ভালো রেজাল্ট অনেকে আছে, আমি জানি তারা যোগ্য, দে ডিজার্ভ দ্য পোস্ট অফ আ টিচার, দে ডিজার্ভ। তারা সত্যি ভালো শিক্ষিত মেধাবী ছেলে, আমি চিনি ব্যক্তিগতভাবে, কয়েকজনকে চিনি। কিন্তু এবার প্রশ্ন করুন, ওরা কি সত্যি চাইছে সত্যিকারের শিক্ষিত শিক্ষক নিয়োগ করতে? তাহলে এত স্কুল তুলে দিচ্ছে কেন? স্কুল যদি তুলে দেয়, এত বন্ধ করে দেয়, যদি ডিসকারেজ করে, বন্ধ করে দেয়, গ্রীষ্মের ছুটি বাড়িয়ে দেয়, এই বলে সেই বলে স্কুল বন্ধ করে দেয়, শিক্ষক নিয়োগ না করে, তাহলে সত্যি সত্যি কি শাসক শ্রেণীর, শাসক দলের এই সদিচ্ছা আছে যে তারা শিক্ষিত যুবক যুবতীদের শিক্ষক পদে নিয়োগ করবে? আর তার জন্য ওরা এইসব মামলা করে একদম মানে কলঙ্ক দূর করছে, শিক্ষক সমাজের কলঙ্ক দূর করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাতে করে এইসব যুবক যুবতী তাদের কর্মস্থলে যোগ দিতে পারে এবং মানব সম্পদ তৈরি করে সরকারি ক্ষেত্রে, সরকারি স্কুলে আবার উজ্জ্বল আলো সূর্যের দীপ্তি ছড়িয়ে পড়ে, এরকমভাবে তারা কি ভাবছেন? না না, ভাবছেন না। ভাবলে এত স্কুল বন্ধ করে দেন? দেন বন্ধ করে? দেন না। তাই নিয়োগটা হচ্ছে হুড়োর কল, মূলো, যাতে করে এইসব যুবক যুবতী যারা এখনও আশায় আছেন, অবস্থা বুঝতে পারেননি, তারা বিক্ষোভ বিদ্রোহ থেকে নিজেদের সরিয়ে রাখেন। দ্বিতীয়ত ব্যস্ত থাকেন, আশা নিয়ে থাকেন। আর তৃতীয়ত এই যে শ্রেণী, শিক্ষক শ্রেণীর তাদের একটা বিদ্বেষ কাজ করে, কবে এরা বিদায় হবে, এদের জন্যই আমাদের নিয়োগটা হচ্ছে না, এরা আছে বলেই স্বচ্ছ নিয়োগটা হচ্ছে না। আদালত দারুণ কাজ করছে, এই সব আবর্জনাকে দূর করে দিয়ে আমাদের জন্য ফুলের একটা পথ তৈরি করে দিচ্ছে। ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস, আপনার মূর্খের স্বর্গে বাস করছেন। ব্যাপারটা তেমন নয়। কোনো নিয়োগই আগামীতে স্থায়ী পদে হবে না, এটা বহু আগেই বলেছি। এটার সিস্টেমটা বদলাচ্ছে, বোঝার চেষ্টা করুন। এটা একটা যুদ্ধ চলছে, করোনার নাম করে যা শুরু হয়েছিল, ইটস থার্ড ওয়ার্ল্ড ওয়ার গোয়িং অন। যুদ্ধে বহু মানুষ মারা যায়, ডাইরেক্টলি গুলিগোলার আঘাতে মারা যায়, বোমা টোমা পড়ে মারা যায়। এই যুদ্ধে বহু প্রভাবে মারা যাচ্ছে, পলিসির জন্য মারা যাচ্ছে, মারা যাবে, আত্মহত্যা বাড়বে, হতাশা বাড়বে। যুদ্ধে তো ডিপপুলেশন হবেই, এটা একটা যুদ্ধ, আগের মতো কিছু থাকে না। প্রতিটি যুদ্ধের পরে, বিশ্বযুদ্ধের পরে সিস্টেম বদলায় এবং এই বিশ্বযুদ্ধটা ঘটানো হয়েছে, মানুষ ঘটিয়েছে। ধনতান্ত্রিক শক্তি টিকে থাকার জন্য চাহিদা, নতুন নতুন চাহিদা তৈরি করার জন্য যুদ্ধ ঘটায়, বাজার দখল করার জন্য, নতুন নতুন বাজার তৈরি করার জন্য যুদ্ধ ঘটায়। জে এফ কেনেডি বহু আগেই বলেছিলেন,
থিংস ডোন্ট হ্যাপেন, দে আর মেড টু হ্যাপেন। এগুলো আর্থসামাজিক ক্ষেত্রে নিজে নিজে কিছু ঘটে না, এগুলো ঘটানো হয়, তাই তাকে সরে যেতে হয়। দ্বিতীয় খণ্ডে তার এই মৃত্যু রহস্য নিয়ে লিখেছে। তাই মানসিকভাবে প্রস্তুত থাকুন। শুধু আমি এই বার্তা দিয়ে যাব, আগামীতে যতদিন ধরে শিক্ষকতার চাকরি করছেন, যারা এখনও আছেন, টিকে আছেন বিভিন্ন প্যানেলে, 2016 নয় শুধু, তাদের সবাইকেই মানসিকভাবে শক্ত হয়ে বাঁচতে হবে, সিকিওরড হয়ে, নিশ্চিন্ত হয়ে এতদিন যে চাকরি করে এসেছেন, সরকারি চাকরি মানেই একেবারে চিতায় যাবেন পেনশন নিয়ে, এমনটা ভাববেন না। ভাবার অভ্যেসটা ত্যাগ করুন। প্রতি মুহূর্তে কিন্তু আপনাকে এই প্যানিকের আবহের সঙ্গে লড়াই করে আপনাকে বাঁচতে হবে। ইউ হ্যাভ টু সারভাইভ। তাই খুব তাড়াতাড়ি যারা মনে করছেন, অনেকে আমাকে মেসেজ করছেন, অনেক শিক্ষক শিক্ষিকা, স্যার কবে হবে, কবে আমরা সিকিওর হবে জব, কবে আমরা সিকিউরিটি পাবো, শান্তি পাবো। পাবেন না, এটা চলতে থাকবে। তাই আপনাকে এই পরিস্থিতির মধ্যেও মনকে শক্ত করে, শান্ত করে শান্তি খুঁজে নিতে হবে। ইউ হ্যাভ টু লার্ন টু লিভ ইন দিস প্যানিক। পাঁকে থেকে যেমন করে পাঁকাল মাছ বাঁচে, পাঁক গায়ে লাগতে দেয় না, তেমন করে প্যানিকের আবহে থেকেও আপনাকে প্যানিক মুক্ত হয়ে বাঁচতে হবে। ইটস এ টাফ থিং, কারণ সিকিউরিটি, জব সিকিউরিটির যোগ শেষ। নতুন বিশ্ব ব্যবস্থায় জব সিকিউরিটির যুগ শেষ। নেহাত সরকারি চাকরি বলে এখনও আপনাদের ক্ষেত্রে সরাসরি কিছু করতে পারছে না, তাই এই বিভিন্ন রকম পদ্ধতি নিচ্ছে ওরা, ইচ্ছে করে একসঙ্গে দল ঢল মিলে, এটা মিলেমিশে সেটিং করে কাজ করছে। তাই প্রাইমারি প্যানেলের যারা প্রশ্ন করেছেন, তাদের ক্ষেত্রেও একই রকম প্যানিক অপেক্ষা করছে এবং একই রকম রায় অপেক্ষা করছে, ধরে রাখতে পারেন। তাই মানসিক প্রস্তুতি রাখুন, একতা রাখুন, স্কুলগুলোকে বাঁচান। স্কুলগুলো কী করে বাঁচবে? দুরকমভাবে বাঁচবে। আপনি স্কুলে রেগুলার যান, পড়ান, ছুটি কম নিন। আর যারা ছাঁটাই হয়ে গেছেন, মনে করছেন এখনও লেটার আসেনি, তারাও যান এবং নিজের সন্তান সন্ততিকে সরকারি স্কুলে পড়ান। যদিও এখনও একটু দেরি হয়ে গেছে, ইটস টু লেট, বাট স্টিল ইটস নট too late to start a fresh beginning. অন্তত নিজের কাছে নিজের মুখটা আয়নায় দেখে বলতে পারবেন, আমি চেষ্টা করেছিলাম, আমার দিক থেকে আমি চেষ্টা করেছিলাম। কারণ এটা একটা চক্রব্যূহ, যার মধ্যে আপনি অজান্তে ফেঁসে গেছেন। আপনি আপনার পরিবারকে দেখেছেন, সন্তান দেখেছেন, গাড়ি দেখেছেন, বাড়ি দেখেছেন। সিস্টেমটা যে আসলে আপনি যে তার একটা অংশ, সিস্টেম ভাঙলে আপনার উপরও যে আঘাত আসবে সেটা আপনি টের পাননি। তাই লকডাউনে সবজিওয়ালার ওপর অত্যাচার, ছোটো ছোটো দোকানের উপর অত্যাচার, দোকানির ওপর অত্যাচার, ভেঙে দেওয়া, ঠেলা উল্টে দেওয়া দেখেছেন। দেখে দূর থেকে আপনি টিভিতে দেখেছেন বা জানালা দিয়ে দেখেছেন, আপনারা নিজেদেরকে নিরাপদ ভেবেছেন যে না, আমরা তো ভালো আছি। তখনই আমি বলেছিলাম যে না, লকডাউন পিরিয়ডে ওরা এই ধরনের লোককে, স্বনিযুক্তিকে ধ্বংস করবে, তাদেরকে শেষ করবে, যতটা পারা যায় দুর্বল করে দেবে। আর আনলক পিরিয়ডে আপনাদেরকে নিয়ে পড়বে, সরকারি চাকুরি এবং শিক্ষক বিশেষ করে। বলেছিলাম, কিন্তু সেটা শুরু হয়েছে। তাই আগামীতে কয়েক মাস, এই আবার ইলেকশন আসছে, তো এই রকম কোন্দলের মধ্যে আপনাদের কিন্তু বাঁচতে হবে, কিন্তু মনে জোর রাখতে হবে। মানসিক শক্তি হারিয়ে গেলে কিন্তু আপনি রোগের বিরুদ্ধে লড়াই করতে পারেন না। তাই ডাক্তারও বলেন মনে জোর রাখুন, মনে জোর রাখুন, তাই তো। তাই আমিও আপনাদের বলবো যে এখনও কিন্তু অফিসিয়ালি আপনারা আছেন, তাই স্কুলে যান, হতাশ হবেন না, ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। আর ঐক্যের এমনই শক্তি, বড় বড় সিংহাসনও ওরা একতা দিয়ে দুলিয়ে ফেলা যায়। স্পার্টাকাস, এরকম বহু উদাহরণ আছে বিশ্বে, তাই নয় কি? তাই ওরা আপনাদের কিন্তু ভাঙছে, বিভিন্ন নামে ভাঙছে, ট্রেন নন ট্রেন, আইনি বেআইনি করে ভাঙছে, ভেঙে একে অপরের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। সেই ক্ষেত্র তৈরি। আজ এই পর্যন্তই।
হ্যাঁ, যারা অনেকেই আমাকে মন্তব্য করছেন, আমার সঙ্গে দেখা করতে চান বা কথা বলতে চান, অনেক পাঠক আছেন, সেটা আমি কফি হাউসে যাই, গ্রামেগঞ্জে যাই, আমি পাঠকদের উদ্দেশ্যে বলছি, তারা জানেন। আর যারা আগে আমার সঙ্গে দেখা হয়নি বা নতুন এসেছেন, তারা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, তারা আমাকে এই ইউটিউবেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন দেওয়া আছে প্রোফাইলে, সেখানে মেসেজ করুন। আমি কখন কিভাবে দেখা করা যাবে বা কথা বলা যাবে সেটা আমি বলে দেব। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, একতাবদ্ধ থাকুন। শুভরাত্রি।